আচ্ছা, আগের ক্লাসে আমরা বাসবারের প্রোটেকশন সম্পর্কে স্টার্ট করেছিলাম। তো বাসবার প্রোটেকশনের জন্য ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিম বলে একটা স্কিমের কথা আগের দিন ডিসকাস করা হয়েছিল। ঠিক আছে, বাসবার প্রোটেকশনের মধ্যে আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়াল প্রোটেকশন বলে একটা স্কিম। সেই স্কিমটা কিরকম ছিল, এরকম একটা জেনারেটর ধরো আছে, সেখান থেকে একটা আমাদের একটা সার্কিট ব্রেকার থেকে চলে গেল একটা বাসবারে, এবং এই যে বাসবার তার সঙ্গে কানেক্টেড আছে আরেকটা বাসবার যেটা কিনা আরেকটা জেনারেটর থেকে সাপোজ আসছে, এরকম আরেকটা জেনারেটর, সেখান থেকে ধরো আমাদের আরেকটা বাসবার এসছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে তার বাসবার, এবং এই দুটো বাস হচ্ছে পরস্পরের সঙ্গে কানেক্টেড আছে। এবং এখান থেকে কি হয়েছে না, এখান থেকে কতগুলো আউটগোয়িং ফিডার বার হয়েছে। আউটগোয়িং ফিডার গুলো কিরকম, সাপোজ এখানে আমাদের এরকম আউটগোয়িং কিছু ফিডার্স আছে, এই হলো একটা আউটগোয়িং ফিডার, এখানে একটা ব্রেকার থেকে বেরিয়ে গেল ফিডার, এখানেও আর একটা এরকম ব্রেকার আছে, ব্রেকার থেকে বেরিয়ে গেল একটা ফিডার, এখানে ধরো আরেকটা এরকম ব্রেকার আছে, ব্রেকার থেকে বেরিয়ে গেল ফিডার। এবং এই যে ইনকামিং পাওয়ারটা আসছে সেটা কোথা থেকে আসছে, কোন লাইন দিয়ে আসছে, এই লাইন দিয়ে আসছে আর এই লাইন দিয়ে আসছে ইনকামিং। আর আউটগোয়িং কোনগুলো দিয়ে হয়ে যাচ্ছে, এইটা, এই ফিডারটা, এই ফিডারটা আর এই ফিডারটা, এই তিনটে দিয়ে আউটগোয়িং চলে যাচ্ছে। ঠিক আছে, এখন ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমের যেটা মেন কনসেপ্ট, ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমের যে মেন কনসেপ্ট সেটা কিসের উপরে ভিত্তি করে না, আমাদের এখানে একটা কি আছে, এখানে একটা সিটি আছে যেটা কিনা ইনকামিং লাইন এটাতে কতটা কারেন্ট আসছে সেটাকে মাপবে, এখানে আর একটা সিটি আছে যেটা কিনা এই যে সেকেন্ড যে জেনারেটর সেই লাইন দিয়ে কতটা ইনকামিং আসছে সেটাকে মাপবে। আবার এখানে কিছু কারেন্ট ট্রান্সফরমার আছে যেটা কিনা এই প্রথম আউটগোয়িং ফিডারটা দিয়ে কত বেরোচ্ছে সেটা মাপবে, এখানে আর একটা সিটি আছে যেটা সেকেন্ড আউটগোয়িং ফিডার দিয়ে কত কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা মাপবে, আর এটা হচ্ছে থার্ড যে ফিডার সেটা দিয়ে কত কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটাকে মাপবে। এখন যেটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমের মেন কনসেপ্ট সেটা হচ্ছে কি, আমাদের ইনকামিং কারেন্ট গুলোকে যোগ করতে হবে। মানে এই সিটির যে কারেন্ট তার সঙ্গে ধরো তুমি এই আর একটা সিটি আছে, এই সিটির কারেন্ট, এই দুটোকে আমরা যোগ করলাম, তাহলে ইনকামিং কারেন্ট গুলো আমরা পেয়ে গেলাম। সেটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করবো না, আউটগোয়িং কারেন্ট গুলোকে যোগ করবো। মানে এই একটা আউটগোয়িং কারেন্ট, এখানে আরেকটা আউটগোয়িং কারেন্ট হচ্ছে এই সিটি দিয়ে, আরেকটা আউটগোয়িং কারেন্ট হচ্ছে এই সিটি দিয়ে। তাহলে এখন আমাদের হচ্ছে এই ইনকামিং কারেন্ট যেগুলো আছে সেগুলো এই লাইনটা দিয়ে আসবে। সাপোজ এইখান দিয়ে আমার টোটাল ইনকামিং কারেন্ট সাপোজ I1 এলো, আর এখান দিয়ে আমাদের আউটগোয়িংটা বেরিয়ে গেল, এবং আউটগোয়িং যেটা বেরোলো সেটা আবার রিটার্ন আমরা করাবো। সিটি রিটার্ন পাথ কোনটা হবে, সিটিগুলো রিটার্ন হবে আউটগোয়িং এর যে এই টার্মিনাল, এই টার্মিনাল আর এই টার্মিনাল, এদেরকে যোগ করে দেবো, এদেরকে যোগ করে দিলাম, দিয়ে আবার এখান দিয়ে রিটার্ন করাবো। কোথায় রিটার্ন করাবো না, ইনকামিং যে দুটো সিটি ছিল এই সিটি আর এই সিটি, এদেরকে আবার যোগ করাবো, এদেরকে যোগ করাবো এরকম লাইন দিয়ে, এবং তার সঙ্গে এইভাবে টোটালটা রিটার্ন হয়ে গেল। তা এই হয়ে গেল আমাদের ডিফারেন্সিয়াল স্কিমের কনসেপ্ট। এখন আমাদের ইনকামিং কারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে I1 কারেন্ট দিয়ে পাওয়া যাবে, মানে এই যে সিটি, প্রথম সিটি আর এই যে সেকেন্ড সিটি যেগুলো ইনকামিং সাইডে ছিল তাদের যে কারেন্টের যোগফল, সাপোজ সেটা হচ্ছে I1। আর এই যে তিনটে আউটগোয়িং ফিডার আছে তাদের যে সিটি, সেখানে যে কারেন্টের যোগফল, আউটগোয়িং ফিডার গুলোতে যে কারেন্ট ফ্লো করছে তার করসপন্ডিং সিটি কারেন্টের যোগফল, সাপোজ আমরা মনে করছি এটা I2। ঠিক আছে, এখন যদি কোনো রকম কোনো ফল্ট এখানে না থাকে, বা ইন্টারনালি কোনো ফল্ট যদি না থাকে, বাইরে কোথাও কোনো ফল্ট হয় অথবা নর্মাল কন্ডিশনে চলে, তখন আমার I1 আর I2 দুটো কারেন্ট সেম হবে। এবং সেই অবস্থায় আমরা যদি এখানে একটা রিলেকে কানেক্ট করে রাখি, সেই রিলেটা কি করবে, সেই রিলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ I1 যে কারেন্টটা আসছে সেইটাই I2 কারেন্ট হয়ে যাবে। এবং এই রিলে যেটা আছে, সাপোজ এটাকে আমি আর নাম দিলাম রিলে, এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। এটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম। এখন প্রবলেম হচ্ছে এই ধরনের যে কানেকশন, সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে যে সিটির কোর গুলো স্যাচুরেট করে যেতে পারে। কোন ক্ষেত্রে না, যদি মনে করো কোনো ফিডারে ফল্ট হলো, সাপোজ একটা এই ফিডার এখানে একটা ফল্ট হলো, ফল্ট হওয়া মানে হচ্ছে প্রচুর কারেন্ট ফ্লো হয়। এবার এই প্রচুর কারেন্ট যখন ফ্লো হয় তখন সিটির কোর গুলো স্যাচুরেট করে যায়। সিটির কোর স্যাচুরেট করে গেলে তখন কোনো রকম কোনো ফল্ট, মানে কোনো কারেন্টের ডিফারেন্স না থাকা সত্ত্বেও আমাদের প্রাইমারিতে যে কারেন্ট I1 আছে আর এই সেকেন্ডারির দিকে বা এই আউটগোয়িং সাইডে যে কারেন্ট আছে I2, দুটো কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েটেড হবে, অথচ কোনো ফল্ট নেই বা নর্মাল কন্ডিশনেই চলছে। সেটা কি জন্য হচ্ছে, কারণ সিটির কোরটা স্যাচুরেট করে গেছে সেই কারণে। তো সিটির কোর স্যাচুরেট করে গেলে এই ধরনের যে কনসেপ্ট বা এই ধরনের যে প্রোটেকশন সেটা
ম্যাল অপারেট করতে পারে, ঠিক মতো অপারেশন করে না। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে হচ্ছে আরেকটা হাই ইম্পিডেন্স রিলে স্কিম বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা এখন আমি ডিসকাস করব। হাই ইম্পিডেন্স রিলে স্কিম সেটা কি? সেটাতে আমাদের এই এতদূর পর্যন্ত ডায়াগ্রামটা সিমিলার থাকবে, এতদূর পর্যন্ত প্রোটেকশনটা সিমিলার থাকলো, কিন্তু এবার আমরা মাঝখানে এখানে নর্মাল একটা রিলে কয়েলকে লাগিয়ে দিচ্ছিলাম। এখানে একটা নর্মাল রিলে কয়েল আমরা লাগিয়ে দিচ্ছিলাম। ওই রিলে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হলে ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করছিল, আদারওয়াইজ অপারেট করছিল না। কিন্তু এখানে নর্মাল একটা রিলে কয়েল লাগানোর পরিবর্তে এখানে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সেই অ্যারেঞ্জমেন্ট গুলো কি সেটাই এখন ডিসকাস করা হবে। তো অ্যাকচুয়ালি রিলে কয়েল লাগালে আমরা কোন দুটো টার্মিনালের মধ্যে লাগাচ্ছি? আমরা এই যে তার লাল রঙের যে তার আছে আর এই যে কালো রঙের তার আছে, এই দুটোর মধ্যেই আমরা রিলে কয়েলটাকে লাগাচ্ছিলাম। এখন আমরা কি করব, ডাইরেক্টলি রিলে কয়েল না লাগিয়ে লাল এবং এই যে কালো এই দুটো তারের মধ্যে আমরা কি একটা কানেক্ট করছি। দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা একটা লাইনে একটা ক্যাপাসিটার লাগাবো, তারপর একটা ইন্ডাক্টর লাগাবো, অর্থাৎ এলসি ফিল্টার আমরা এখানে লাগালাম। তারপরে এখানে আমরা ইউজ করব একটা ডিসি পোলারাইজড রিলে, সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে। অর্থাৎ এই যে রিলেটা এটা একটা ডিসির মাধ্যমে অপারেটেড হবে, এবং সেই ডিসির পোলারিটি যদি একটা নির্দিষ্ট দিকে থাকে তবেই একমাত্র এই রিলে অপারেটেড হবে, আদারওয়াইজ কিন্তু এই রিলে অপারেটেড হবে না। এবং তাহলে এখানে যে আমরা কারেন্টটা পাচ্ছি, এই কারেন্টটা কি? সিটির মধ্যে আমরা সেকেন্ডারিতে যে কারেন্ট পাই, এই যে টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটো টার্মিনাল আছে কালোটা আর লালটা, এখান থেকে যে দুটো আমরা টার্মিনাল পেলাম, এই দুটো টার্মিনালের মধ্যে যে কারেন্ট যদি ফ্লো হয় সেই কারেন্টটা কি কারেন্ট? সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হয় সেটা কি এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, না ডাইরেক্ট কারেন্ট? কি হয় বলো ট্রান্সফরমারের সেকেন্ডারিতে? এটা তো একটা কারেন্ট ট্রান্সফরমার, মানে সেকেন্ডারিতে আমরা কি কারেন্ট পাবো? আমরা অবশ্যই অল্টারনেটিং কারেন্ট পাবো, ঠিক আছে? আমরা যে কারেন্টটা পাবো সেটা তো ডাইরেক্ট কারেন্ট হবে না, সেটা অল্টারনেটিং নেচারের হবে। তাহলে সেই অল্টারনেটিং কারেন্টটাকে আমাকে কনভার্ট করতে হবে ডিসিতে। এখানে যদি আমাকে একটা রিলে লাগাতে হয়, সেটা ডিসির দ্বারাই অপারেটেড হয়, তাহলে এখানে আমাকে একটা কানেকশন করতে হবে যেটা এসিটাকে ডিসিতে কনভার্ট করবে। তাহলে আমার এই যে দুটো টার্মিনাল, এই টার্মিনাল আর এই দুটো টার্মিনাল, এর মধ্যে আমাকে এসি থেকে ডিসি করার জন্য একটা রেকটিফায়ার ইউজ করতে হবে, ফুল ওয়েভ রেকটিফায়ার। অর্থাৎ এখানে একটা এরকম ডায়োড দিয়ে একটা ফুল ওয়েভ আমরা রেকটিফায়ার ইউজ করব, ঠিক আছে? একটা ফুল ওয়েভ রেকটিফায়ার এরকম চারটে ডায়োড দিয়ে আমরা করতে পারি। এরকম চারটে ডায়োড দিয়ে আমরা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে এসি ইনপুট যেটা হচ্ছে, এসি ইনপুটটা কোথায় কোথায় হচ্ছে? এই যে আমার দেখতে পাচ্ছ দুটো জায়গা আছে, একটা হচ্ছে এইখানে, এইখানে একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা এসি ইনপুটটা দিচ্ছি। তাহলে ডিসিটা পাবো কোথায়? এই যে টার্মিনাল আর এই যে টার্মিনাল, এদের মধ্যে আমরা ডিসিটা পাবো, এবং এখানে আমরা একটা রিলেকে কানেক্ট করে রাখবো। এই যে রিলেটা হবে, এই রিলেটা হচ্ছে একটা হাই, এই রিলেটা হচ্ছে ডিসি পোলারাইজড রিলে, ঠিক আছে? এই রিলের নাম আমি সাপোজ আর রিলে নাম দিলাম, ঠিক আছে? তাহলে এই রিলেটা একমাত্র ডিসিতেই অপারেটেড হবে, এবং আমরা বুঝতে পারছি যদি আমাদের এরকম পোলারিটির একটা সিগন্যাল আমরা দিই, তাহলে আমাদের এই দুটো টার্মিনালের মধ্যে এই দুটো টার্মিনালের মধ্যে একটা পজিটিভ, একদিকটা পজিটিভ হবে এবং আরেক দিকটা নেগেটিভ হবে, এবং তখন একটা পার্টিকুলার দিকে যদি পোলারিটিটা থাকে তবেই একমাত্র এই ধরনের যে আমার রিলে সেটা কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। মানে কারেন্টের ডাইরেকশন যদি উল্টে যায় তখন কিন্তু রিলেটা কাজ করবে না, ভোল্টেজের পোলারিটি যদি উল্টে যায় এই রিলে ফাংশন করবে না। তো শুধু এই যে একটা রিলে, এই আর রিলে এর নাম হচ্ছে কি? এই রিলেটার নাম হচ্ছে এটা সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে, সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে। ডিসি কেন বুঝতেই পারছো, কারণ এখানে এটা ডাইরেক্ট কারেন্টের দ্বারা অপারেটেড হয়। আর পোলারাইজড কারণ কি? পোলারিটিটা একটা পার্টিকুলার পোলারিটির হলে তবেই একমাত্র এই রিলে কাজ করে, আদারওয়াইজ কিন্তু এই রিলে কাজ করে না, তার জন্যই পোলারাইজড রিলে বলা হচ্ছে। তো একটা ব্রাঞ্চে এরকম থাকছে, আরেকটা ব্রাঞ্চে কি থাকছে? আরেকটা ব্রাঞ্চে আমাদের থাকছে একটা থাইরাইড। থাইরাইড হচ্ছে একটা নন লিনিয়ার রেজিস্টার, ঠিক আছে? নন লিনিয়ার রেজিস্টার, এটা জেনারেলি সিলিকন কার্বাইড বলে একটা মেটেরিয়াল, সেটা দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে একটা থাইরাইড, আমরা বলছি এটাকে নন লিনিয়ার একটা রেজিস্টার, এবং তার সঙ্গে সিরিজে কানেক্টেড থাকছে একটা হাই সেট ওভার কারেন্ট রিলে। হাই সেট ওভার কারেন্ট রিলে, এই যে রিলেটা আমরা লাগালাম, এটা কি রিলে? এটা ছিল আমাদের সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে, যেটাকে আমরা আর নাম দিলাম। আর এখানে আরেকটা রিলে আমরা পাচ্ছি, এই রিলেটার নাম হচ্ছে হাই সেট
এটা একটা ওভার কারেন্ট রিলে, কিন্তু এর কারেন্ট সেটিংটা অনেক হাই রাখা থাকে, ঠিক আছে, এটা অনেক বেশি কারেন্টের জন্য অপারেট করে, তার জন্যই বলা হচ্ছে হাই সেট। এটা হচ্ছে হাই সেট ওভার কারেন্ট রিলে। আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা থাইরাইড রেজিস্টার, ঠিক আছে। থাইরাইড মানে হচ্ছে একটা নন লিনিয়ার রেজিস্টার, যার রেজিস্ট্যান্স লিনিয়ারলি ভ্যারি করে না, থাইরাইড রেজিস্টার। তো এইরকম যে আমরা কানেকশনটা করলাম, তাতে সুবিধা কি হলো, এতক্ষণ পর্যন্ত আমরা নর্মালি এই দুটোর মধ্যে একটা রিলেই কানেক্ট করে দিচ্ছিলাম, কিন্তু সেটাতে অসুবিধা হচ্ছিল যে কোনো কারণে সিটির কোর যদি স্যাচুরেটেড করে যাচ্ছিল, তখন ওই ধরনের প্রোটেকশন থেকে আমরা ম্যাল অপারেশন দেখতে পাচ্ছিলাম, মানে ঠিকমতো অপারেশন হচ্ছিল না। তো তার জন্যই এত কিছু করা হলো। এখানে একটা ক্যাপাসিটার সি এবং একটা ইন্ডাক্টর এল ও লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে এসব করার ফলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে, যদি মনে করো কোনো এক্সটার্নাল ফল্ট হয়, সাপোজ কোনো এক্সটার্নাল জোনের কোথাও ফল্ট হলো, সাপোজ এইখানে একটা, এই যে ফিডার, এই ফিডার লাইনে কোথাও একটা গ্রাউন্ড ফল্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো ফল্ট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটা এক্সটার্নাল ফল্ট, এটা একটা এক্সটার্নাল ফল্ট। তো এক্সটার্নাল ফল্টের জন্য তো আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করা উচিত নয়, কারণ এই ফল্টটা এক্সটার্নাল ফল্ট। আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা ইউজ করছি কেন? ইউজ করছি কেবলমাত্র এই যে বাসবার অংশটা, এই যে লাল আর নীল দিয়ে, সরি, কালো এবং নীল দিয়ে যে অংশটা, কালো এবং লাল দিয়ে যে অংশটা দেখানো হয়েছিল, এই বাসবার অংশটুকুর মধ্যে যদি কোনো ফল্ট হয়, তবেই একমাত্র আমাদের এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করা উচিত, কিন্তু এক্সটার্নাল ফল্টের জন্য তো অপারেট করা উচিত নয়। কিন্তু এক্সটার্নাল ফল্ট যদি হয়, সেক্ষেত্রে কি হতে পারে, যে সিটির কোর, ধরো এই ফেজে ফল্ট হলো, কোনো একটা পার্টিকুলার সিটিতে ফল্ট হয়েছে কোনো ফেজে, তো সেই সিটির কোরটা মনে করো স্যাচুরেট করে গেছে। তো স্যাচুরেট করে গেলে কি হবে, স্যাচুরেট করে গেল, এবং তার জন্য কি হচ্ছে, আমার এখান দিয়ে যে কারেন্ট আসছে আর এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে, এই দুটো কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। I1 এবং I2, এই দুটো কারেন্টের মধ্যে কিন্তু তখন একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তখন এটা আমরা I1 বলবো না, যখন আমরা ওখানে কানেকশনটা দেখাচ্ছি এরকম, এরকম, এটা হচ্ছে সাপোজ আমার I1 আর এটা হচ্ছে I2, এই দুটো কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ কোন একটা সিটির কোর স্যাচুরেট হয়ে গেছে, যদিও সেটা হওয়া উচিত নয়, কিন্তু এক্সটার্নাল ফল্টের জন্য সিটির কোরটা স্যাচুরেট হয়ে গেছে, তখন I1 আর I2 ডিফারেন্ট হয়ে যাবে। ডিফারেন্ট হয়ে গেলেই আমাদের নর্মাল কন্ডিশনে রিলেটা অপারেট করে যেত, কিন্তু আইডিয়ালি করা উচিত নয়। যদি আমি এটাকে ধরে নিই, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর বাস বারের জন্য ইউজ করছি আমরা, তার জন্য এক্সটার্নাল কোনো ফল্টের জন্য ডিফারেন্সিয়াল প্রোটেকশন কিন্তু আইডিয়ালি অপারেট করা উচিত নয়। তো সেটার হাত থেকে বাঁচানোর জন্য এখানে কি করা হয়েছে, জেনারেলি যখন এই ধরনের কোনো এক্সটার্নাল ফল্ট হচ্ছে, এক্সটার্নাল ফল্টের সঙ্গে আমাদের যে ফল্ট কারেন্ট তৈরি হচ্ছে, সেখানে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ছাড়াও, মানে কারেন্টের মধ্যে, এসি কারেন্ট তো এটা, এসির মধ্যে আমরা জানি একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে যেটা 50 হার্জ হয়, কিন্তু তার সঙ্গে জুড়ে থাকতে পারে অনেক রকমের, কি থাকতে পারে, হারমোনিক্স, ঠিক আছে, যেগুলো হচ্ছে ধরো থার্ড হারমোনিক্স, এইরকম টাইপের একটা হয়ে গেল, এটা হয়ে গেল থার্ড হারমোনিক, এরকম ফিফথ হারমোনিক হতে পারে, ঠিক আছে। এরকম অনেক হায়ার অর্ডার হারমোনিক্সও কিন্তু তার মধ্যে থাকে, এবং যখন এরকম কোনো ফল্ট হয় এক্সটার্নাল, তার জন্য কিন্তু এরকম মেজরিটি যে কম্পোনেন্টটা থাকে ফল্ট কারেন্টের, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটাতে কমই থাকে, এবং মেজরিটি পার্ট হচ্ছে তার মধ্যে এই ধরনের হারমোনিক্স গুলো। কিন্তু আমরা এখানে কি ইউজ করেছি, এখানে আমরা একটা এলসি ফিল্টার ইউজ করেছি, ক্যাপাসিটার আর একটা ইন্ডাক্টর আমরা সিরিজে কানেক্ট করে ইউজ করেছি। তো এরা কি করছে, এরা কিন্তু সহজে এই যে ফান্ডামেন্টাল ছাড়া অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট, সেগুলোকে এর মধ্যে দিয়ে পাস হতে দিচ্ছে না। অন্যদিকে আমাদের এখানে আছে থাইরাইড একটা রেজিস্টার। এই থাইরাইড রেজিস্টারের বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন কোনো হায়ার অর্ডার হারমোনিক্স থাকে, তাকে ইজিলি এর মধ্যে দিয়ে পাস হতে দেয়, কিন্তু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ইজিলি এর মধ্যে পাস হতে দেয় না। তার মানে কি, যে সমস্ত ফল্ট, যদি কোনো এক্সটার্নাল ফল্ট হয়, এক্সটার্নাল ফল্ট যার জন্য আইডিয়ালি আমাদের এটা অপারেট করা উচিত নয়, ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করা উচিত নয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মেজরিটি অফ দ্য ফল্ট কারেন্ট যেটা আছে, সেটা কোন রাস্তা দিয়ে ফ্লো করবে, সেটা ফ্লো করে যাবে আমাদের এই রাস্তা দিয়ে, এই থাইরাইড রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে, কিন্তু এর মধ্যে দিয়ে বেশি অংশ ফ্লো করবে না, এই ব্রাঞ্চটার মধ্যে কম কারেন্ট ফ্লো করবে বা খুব কম ফ্লো করবে, মেজরিটিটা এই রাস্তা দিয়ে ফ্লো করে যাবে। কারণ কি, কারণ হচ্ছে থাইরাইডটা আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সি কারেন্টের ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে। তার মানে এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হবে যখন কোনো এরকম এক্সটার্নাল ফল্ট হবে তখন, ঠিক আছে। কিন্তু এক্সটার্নাল ফল্টের জন্য আমাদের কারেন্টের যে ডিফারেন্স, এটা খুব একটা হিউজ ডিফারেন্স হয় না,
কারণ এখানে কারেন্টের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা মেনলি কিসের জন্য হচ্ছে, কারণ সিটির কোর স্যাচুরেট করার জন্য হচ্ছে। ঠিক আছে, সিটির কোর স্যাচুরেট করার জন্য কারেন্টের ডিফারেন্স হতে পারে, কিন্তু সেই ডিফারেন্সটা খুব একটা হিউজ অ্যামাউন্টে হবে না, এবং হিউজ অ্যামাউন্টেড কারেন্টের ডিফারেন্স না হওয়ার কারণে কি হবে, আমাদের এই যে হাই সেট ওভার কারেন্ট রিলে এটা কিন্তু এনার্জাইজড হবে না। কারণ এতে কি, এতে কারেন্ট সেটিং অনেক বেশি রাখা আছে। এখান দিয়ে যদিও ফল্টের জন্য যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ক্রিয়েটেড হচ্ছে, যে ডিফারেন্স ইন কারেন্ট, সেটা এদিক দিয়ে রাস্তা দিয়ে ফ্লো হবে ঠিক কথা, কিন্তু এই রিলের সেটিং অনেক বেশি। তাহলে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে এদিক দিয়ে, তার জন্য এই রিলে কিন্তু অপারেটেড হবে না। মানে ফল্ট হলেও, এক্সটার্নাল ফল্ট হলেও কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে যাবে, কিন্তু এই রিলেটা অপারেটেড হবে না। আর এই দিক দিয়ে তো রিলে আসবেই না, এই যে এই রিলেটার মধ্যে দিয়ে তো কারেন্ট আসবেই না, কারণ এই রাস্তা দিয়ে কারেন্টটা আসতে বাধাপ্রাপ্ত হবে, কারণ এই রাস্তা দিয়ে সে আসতে লো রেজিস্ট্যান্স পাচ্ছে। তো এই দিক দিয়ে যেহেতু আসছে না, তার জন্য এই রিলের অ্যাক্রসে সেরকম ভোল্টেজ তো তৈরি হবে না, এবং সেই কারণে এই রিলে অপারেট হওয়ারও কোনো প্রশ্ন নেই। সুতরাং এক্সটার্নাল যদি কোনো ফল্ট হয় যার জন্য সিটির কোর স্যাচুরেট করে যেতে পারে, তো সিটির কোর স্যাচুরেশনের জন্য আমাদের এই ধরনের যে প্রোটেকশন, যেখানে আমরা হাই সেট ওভার কারেন্ট রিলে ইউজ করছি এবং একটা সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে ইউজ করছি, সেখানে কোনো রিলের অপারেশন আমরা দেখতে পাবো না। কিন্তু সেই ফল্টটাই মনে করো যদি ভেতরে হতো, তখন কি হতো, মনে করো এইখানে একটা বাসবারে ফল্ট হয়ে গেছে, বাসবারে যখন ফল্ট হয়ে গেছে তখন কারেন্ট কোন দিক দিয়ে আসতো, তখন হচ্ছে আমার এই ইনকামিং এর মধ্যে দিয়ে একটা কারেন্ট আসতো, এই ইনকামিং এর মধ্যে দিয়ে একটা কারেন্ট আসতো, সেটা এই ফল্ট কারেন্টকে ফিড করে দিত, এখান দিয়ে এখানে এই ফল্ট কারেন্ট ফ্লো হতো, অন্যদিকে এই ইনকামিংটা দিয়েও ফল্ট কারেন্টটা এই ফল্ট পাথে ফিড হয়ে যেত। তখন কিন্তু এই আউটগোয়িং যে ফিডার, সেখান দিয়ে কোনো কারেন্টই বেরোতো না, কারণ এই বাসবারে ফল্ট হয়েছে না, তো সেই কারণে এই রাস্তা দিয়ে কিন্তু কোনো কারেন্ট তখন আসতো না। তখন কি হতো, তখন হচ্ছে আমার এই সিটির সেকেন্ডারিতে কারেন্ট আমরা দেখতে পেতাম, এই সিটিরও সেকেন্ডারিতে আমরা কারেন্ট দেখতে পেতাম, কারণ কি, ফল্ট কারেন্ট গুলো তো এই রাস্তা দিয়ে আসছে, তার মানে এই সিটির সেকেন্ডারিতেও কারেন্ট আসতো, এই সিটির সেকেন্ডারিতেও কারেন্ট আসতো, মানে I1টা থাকতো। কিন্তু I1 থাকলে কি হবে, আমাদের যে I2 কারেন্ট সেটা কিন্তু কিছুই হতো না, কারণ কি, কারণ এই সিটির মধ্যেও কোনো কারেন্ট ফ্লো হতো না, এর মধ্যেও হতো না, আর এর মধ্যেও হতো না, তার মানে I2টা তখন একদমই জিরো হয়ে যেত, কিন্তু I1টা কিন্তু থেকে যেত। তখন কি হতো, তাহলে I1টা রিটার্ন পাথ কোন দিক দিয়ে পেত, তখন দেখো যে যখন আমাদের এই ধরনের কোনো ফল্ট হয়, তখন কিন্তু নর্মাল যে ফল্ট, যখন সিটি কোর স্যাচুরেশনের কোনো ব্যাপার নেই, সেই সমস্ত ফল্টের ক্ষেত্রে যদি বাসবারে কোনো ফল্ট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাতে কিন্তু ফান্ডামেন্টাল কম্পোনেন্টও অনেক বেশি থাকে। তো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট যদি বেশি থাকে, সেগুলো এই রাস্তা দিয়ে ফ্লো করতে কোনো বাধা নেই, এই এল এবং সি এর মধ্যে দিয়ে ফ্লো করতে কোনো বাধা নেই। তার মানে ফল্ট কারেন্টটা, এই I1 যে কারেন্টটা, সেটা এদিক দিয়ে আসতো, তারপরে এদিক দিয়ে যেত, তারপরে এদিক দিয়ে গিয়ে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে ফ্লো করতো। এই ব্রাঞ্চের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করতো, তখন আমাদের কি হতো না, আমাদের এই যে এই রিলের মধ্যে এখানে একটা পজিটিভ পোলারিটি তৈরি হতো, এখানে একটা নেগেটিভ পোলারিটি তো আছে, তার মানে এই রিলের মধ্যে দিয়ে কারেন্ট তখন ফ্লো করে যেত, তার মানে তখন এই রিলেটা এনার্জাইজড হয়ে যেত, সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে তখন এনার্জাইজড হতো, এবং এই রিলে এনার্জাইজড হওয়ার ফলে আমাদের এই রিলেটা এনার্জাইজড হতো এবং এটা অপারেটেড হতো। ঠিক আছে, এবং অপারেটেড হলে তখন এই সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠাতো, সার্কিট ব্রেকার ট্রিপ করে যেত। অর্থাৎ এইভাবে আমরা বাসবারকে প্রোটেক্ট করতে পারতাম, বাসবারের মধ্যে যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টের হাত থেকে আমরা বাসবারকে প্রোটেক্ট করতে পারতাম। তো এইভাবে আমাদের সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে ব্যবহার করে আমরা যে সমস্ত যে ম্যাল অপারেশনটা হতো নর্মাল রিলে ব্যবহার করলে, সেই ম্যাল অপারেশনের হাত থেকে আমরা সিস্টেমটাকে প্রোটেক্ট করতে পারছি। ঠিক আছে, তার মানে আগে যেটা স্কিমের কথা বলা হয়েছিল, সেই স্কিমের সঙ্গে অ্যাডিশনাল এখানে দুটো ব্রাঞ্চ থাকছে, খালি একটা ব্রাঞ্চে এল এবং সি, তার সঙ্গে আমাদের থাকছে একটা সেন্সিটিভ ডিসি পোলারাইজড রিলে, এখানে একটা রেকটিফায়ার সার্কিট ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবং তার সঙ্গে প্যারালাল ব্রাঞ্চে থাকছে একটা থাইরাইড রেজিস্টার, এবং তার সঙ্গে সিরিজে থাকছে হাই সেট একটা ওভার কারেন্ট রিলে। সেটা কি শোনা গেল, ঠিকঠাক বোঝা গেছে এটা, এই রিলের অপারেশনটা? হ্যাঁ, তো শোনা গেছে। আচ্ছা, ঠিক আছে, এটাতে কোনো কারো কোশ্চেন আছে? এই যে প্রোটেকশনটা বললাম, এটা কেন করা হলো বুঝতে পারলে? মানে আগের দিন আমি একটা প্রোটেকশনের কথা বলেছিলাম, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তার থেকে এটা ডিফারেন্সটা কোথায় বুঝতে পারলে? ডিফারেন্সিয়াল প্রোটেকশনে কি অসুবিধা হচ্ছিল এবং তার জন্য এখানে কি অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করা হলো?
দেখো, ডিফারেন্সিয়াল প্রোটেকশনের আগের দিন আমি যেটা বলেছিলাম, তখন কিন্তু এই যে পার্টটা এটার কিন্তু ছিল না, এই পার্টটা ছিল না। এর পরিবর্তে আমাদের নর্মালি এখানে একটা রিলে ইউজ করা হতো, বা এইখানেও যদি আমরা দেখিয়ে দিই, এইখানে সিম্পলি একটা রিলে থাকছিল। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাডিশনাল এই দুটো ব্রাঞ্চ অ্যাড করা হয়েছে। একটা ব্রাঞ্চে এল এবং সি আছে, তার সঙ্গে হচ্ছে একটা রেকটিফায়ার সার্কিট আছে, এবং সেখানে একটা সেনসিটিভ ডিসি পোলারাইজড রিলে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের যখন ফান্ডামেন্টাল কম্পোনেন্টস যখন থাকছে, তখন এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে বেশি কারেন্ট আসছে, এবং তখন এই রিলে এনার্জাইজ হচ্ছে। আর এই অন্যদিকে এই ব্রাঞ্চটাতে কি আছে, থাইরাইড রেজিস্টার, এবং তার সঙ্গে সিরিজে আছে একটা হাই সেট ওভার কারেন্ট রিলে। হাই সেট কথাটার মানে হচ্ছে এই ওভার কারেন্ট রিলে সেটিং অনেক বেশি কারেন্ট গেলে তবে এই রিলে অপারেট করবে। আর থাইরাইড হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটা কিনা নন লিনিয়ার রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করে। ঠিক আছে, নন লিনিয়ার রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা ভ্যারি করে। ঠিক আছে, লিনিয়ারলি ভ্যারি করে না, নন লিনিয়ার ওয়েতে এটা রেজিস্ট্যান্সটা ভ্যারি করে। এবং এটা হচ্ছে কার ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে না, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য এটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে। অন্যদিকে নর্মাল বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে। ঠিক আছে, তো সিটির কোর স্যাচুরেটেড এর জন্য যেটা হয়, তখন মেজরিটি পার্ট হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, মানে থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, সেভেন্থ হারমোনিক, এই সমস্ত হারমোনিক গুলো বেশি হয়। তো সেই সমস্ত কম্পোনেন্ট গুলো মেনলি এই রাস্তা দিয়ে ফ্লো করে যায়, থাইরাইড রেজিস্টারের মধ্যে দিয়ে যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে ফ্লো করে যায়। কিন্তু যেটা ফ্লো করে সেটা হচ্ছে, মানে সেই কারেন্টটা কি কারেন্ট, সেই কারেন্টটা হচ্ছে ডিফারেন্সিং কারেন্ট। সেই কারেন্টটা কিসের জন্য হয়েছে, ডিফারেন্সটা কিসের জন্য হয়েছে, সিটির কোর স্যাচুরেট করার জন্য হয়েছে। তার মানে এই কারেন্টের অ্যামাউন্টটা খুব একটা বেশি নয়। সিটির কোর স্যাচুরেট করলে কারেন্টের যে ডিফারেন্সটা হবে, সেটা এমন কিছু বেশি কারেন্ট নয় যে তার জন্য আমাদের হাই সেট ওভার কারেন্ট রিলেটা অপারেট করতে পারবে। ঠিক আছে, এবং অপারেট করার দরকারও নেই, কারণ ফল্টটা হয়েছে তো এক্সটার্নাল ফল্ট, এর জন্য আমাদের চাইও না রিলেটা অপারেট করুক বলে। ঠিক আছে, কিন্তু যখন কোনো ইন্টারনাল ফল্ট হবে, তখন হিউজ কারেন্ট ফ্লো হবে, হিউজ একটা কারেন্টের ডিফারেন্স তৈরি হবে I1 এবং I2 এর মধ্যে। এবং তখন সেটা আমাদের এই হাই সেট ওভার কারেন্ট রিলে নয়, সেটা হচ্ছে আমাদের এই যে সেনসিটিভ ডিসি পোলারাইজড রিলে, সেটার মধ্যে দিয়ে মেনলি ফ্লো করে যাবে, এবং সেটা কাজ করবে। এবং আদারওয়াইজ যদি তার মধ্যে যদি ফান্ডামেন্টাল ছাড়া অন্যান্য কম্পোনেন্টও বেশি থাকতো, তখনও কি হতো, সেটা এই রাস্তা দিয়ে ফ্লো করতো, থাইরাইডের মধ্যে দিয়ে ফ্লো করতো। এবং তখন কারেন্টের ডিফারেন্সটা যেহেতু হিউজ, তার জন্য আমাদের হাই সেট ওভার কারেন্ট রিলেটা অপারেট করতেও কোনো বাধা থাকতো না। ঠিক আছে, ইন্টারনাল ফল্টের জন্য আমাদের হাই সেট ওভার কারেন্ট রিলেও অপারেট করতে পারে, এবং আমাদের সেনসিটিভ ডিসি পোলারাইজড রিলে সেটাও কাজ করতে পারে। ঠিক আছে, তো এটা হলো একটা বাসবার প্রোটেকশনের জন্য একটা স্কিম। আমরা দুটো স্কিমের কথা বললাম, আর একটা হচ্ছে ফ্রেম লিকেজ প্রোটেকশন স্কিম। ফ্রেম লিকেজ প্রোটেকশন স্কিম, বাসবার ফ্রেম লিকেজ প্রোটেকশন স্কিম। এবার এই ফ্রেম লিকেজ প্রোটেকশন ব্যাপারটা কি, তো আমরা একটা সাবস্টেশনের কথা কনসিডার করি। সাপোজ উই কনসিডার এ সাবস্টেশন। ঠিক আছে, সাবস্টেশনের মধ্যে কি থাকে, সাবস্টেশনের মধ্যে মনে করো একটা ট্রান্সফরমার আছে। প্রথমত কি হয়, পাওয়ারটা আসে ইনকামিং লাইন দিয়ে, ধরো পাওয়ার আসছে, পাওয়ার এসে প্রথমে কোথায় ঢুকছে, একটা ট্রান্সফরমারে ঢুকছে। ধরো ইনকামিং একটা 33 কেবি লাইন এলো, এটা একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের সেকেন্ডারি হচ্ছে ধরো 11 কেবি সাইড। ঠিক আছে, তার মানে এই দিকটা হচ্ছে ডেল্টা কানেক্টেড হয় জেনারেলি। আমাদের যে ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন সাবস্টেশনে যে ট্রান্সফরমার গুলো থাকে, প্রাইমারিটা ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারিটা হয় স্টার কানেক্টেড। এবং সেকেন্ডারিটা স্টার কানেক্টেড মানে সেকেন্ডারিতে একটা নিউট্রালও থাকে। তাই তো, সেকেন্ডারি যে সাইডটা মানে লো ভোল্টেজ যে সাইডটা, ওখানে আমাদের একটা নিউট্রালও থাকছে। তার মানে নিউট্রালটা কি করা থাকে, গ্রাউন্ড করা থাকে। স্টার ডেল্টা সাইডটা তো ডেল্টা কানেক্টেড, কিন্তু স্টার সাইডে একটা নিউট্রাল থাকছে, সেটাকে আমরা গ্রাউন্ড করে রাখছি। তো ধরো এখানে আমাদের ইনকামিং এই দিক থেকে এলো 33 কেবি বা কোনো হাই ভোল্টেজ এলো, সেটা লো স্টেপ ডাউন হয়ে লো ভোল্টেজে কনভার্টেড হলো। এই যে লো ভোল্টেজ যে লাইনটা, এটা একটা কেবলের মাধ্যমে চলে যাবে কোথায়, এটা চলে যাবে আমাদের সাবস্টেশনের মধ্যে যে বাস বার আছে, 11 কেবি বাস বার।
সেখানে চলে যাচ্ছে। তো বাসবারের মধ্যে কিভাবে যাবে? বাসবারের মধ্যে যেতে গেলে প্রথমে তাকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে হয়ে যেতে হবে, ইনকামিং সার্কিট ব্রেকার। ধরো এটা ধরো আমি একটা সার্কিট ব্রেকার বলছি, ঠিক আছে, এটা একটা ধরো সার্কিট ব্রেকার। সাপোজ এটাকে আমি একটা বক্সের মধ্যে দেখাচ্ছি, এটা একটা সার্কিট ব্রেকার। তার মানে 11 কেবি, ধরো এই যে ইনকামিং সাইড, এটা আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি। ধরো এটা হচ্ছে 33 কেবি সাইড ট্রান্সফরমারে, আর এদিকটা হচ্ছে ধরো 11 কেবি সাইড। মানে 33 কেবি ঢুকলো, 11 কেবি বেরোলো। 11 কেবি যেটা বেরোলো সেটা কেবিল হয়ে চলে গেল একটা সার্কিট ব্রেকারের মধ্যে। ধরো এটা একটা সার্কিট ব্রেকার, ঠিক আছে, এটা হলো কন্ট্যাক্ট। সার্কিট ব্রেকার হয়ে কোথায় পড়বে? সার্কিট ব্রেকার হয়ে আলটিমেটলি সেটা একটা বাস বারের মধ্যে পড়বে। ইনকামিং যেটা লাইন সেটা একটা বাস বারের মধ্যে গিয়ে এরকম পড়লো, ঠিক আছে। এই বাস বার, এটা হয়ে গেল আমাদের বাস বার, ঠিক আছে। এবার হচ্ছে বাসবারে পড়লো তো বটে, কিন্তু বাসবার থেকে আমরা আলটিমেটলি কি করতে চাই? আমরা তো ফিডারকে পাঠাতে চাই, পাওয়ারটাকে তো আমরা পাঠাতে চাই ফিডারের মধ্যে। তো ফিডারে পাঠাতে গেলে কি হবে? বাসবার থেকে আমরা আউটগোয়িং একটা সার্কিট ব্রেকার কানেক্ট করবো, আবার একটা ব্রেকারের মাধ্যমে ওটাকে আমরা পাঠিয়ে দেবো ফিডার হিসাবে, ঠিক আছে। তো ধরো এখান থেকে আমরা একটা আরেকটা এরকম সার্কিট ব্রেকার দেখাচ্ছি, ঠিক আছে, এটাও একটা সার্কিট ব্রেকার। এবং এখান থেকে কি বেরোবে? এখান থেকে বেরিয়ে গেল একটা ফিডার। ধরো এটা একটা ফিডারে চলে গেল। আরো একটা ফিডার আমরা দেখিয়ে দিচ্ছি, ধরো এখান থেকে আর একটা ফিডার আছে। মানে একটা ইনকামিং আছে বাসবারের মধ্যে, আর দুটো আউটগোয়িং আছে, ঠিক আছে। তো ধরো এটা আর একটা ফিডার, এটা আর একটা ফিডার লাইন বেরিয়ে যাচ্ছে। এটা সাপোজ আমি বলে দিচ্ছি, এটা হলো আমার F1, ফিডার নাম্বার 1। আর সাপোজ এটা হয়ে গেল আমাদের ফিডার নাম্বার 2। আর এটা হয়ে গেছিল আমাদের কি? এটা হচ্ছে ইনকামিং, এটাকে আমরা বলবো ইনকামিং। মানে পাওয়ারটা 33 কেবি লাইন এখানে এসে ঢুকলো, ট্রান্সফরমারে স্টেপ ডাউন হলো, 11 কেবি লাইন গিয়ে ইনকামার হয়ে বাসবারে পড়লো। বাসবার থেকে আউটগোয়িং ব্রেকার হয়ে বা সার্কিট ব্রেকার হয়ে ওটা চলে গেল বিভিন্ন ফিডারের মাধ্যমে, ঠিক আছে। এবার এই বাসবার পার্টটা এবং আমাদের যে এই ব্রেকারগুলো, এগুলোকে কিসে রাখা থাকে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনক্লোজারের মধ্যে রাখা থাকে, মেটালিক এনক্লোজার, ঠিক আছে। এগুলোকে একটা মেটালিক এনক্লোজারের মধ্যে রাখা থাকে। আমি সেটাকে একটা বক্স করে দিচ্ছি, এরকম একটা এনক্লোজারের মধ্যে এটা কিন্তু থাকে। ধরো এটা, এই জিনিসটা তো আর ফ্রিতে মানে আমরা ওপেন এয়ারে রাখতে পারবো না, এটাকে একটা বক্সের মতো অংশে এনক্লোজ করে রাখা থাকে। কারণ ওপেন এয়ারে তো আর আমরা এত হাই ভোল্টেজ 11 কেবি লাইনকে তো আর ওপেন এয়ারে রাখতে পারি না, ঠিক আছে। তো সেই কারণে এটা একটা এনক্লোজারের মধ্যে রাখা থাকে। এরকম ধরো একটা এনক্লোজার আছে, কালো রং দিয়ে আমি একটা বক্স করে দেখিয়ে দিলাম। টোটাল জিনিসটা একটা বক্সের মধ্যে থাকছে। আবার এই যে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার গুলো কিসের মধ্যে থাকে? একটা মেটালিক একটা এনক্লোজারের মধ্যে রাখা থাকে। মেটালিক একটা এনক্লোজারের মধ্যে আমাদের এই সার্কিট ব্রেকার গুলো এরকম রাখা থাকে। তার মানে আমরা এখানে তিনটে সার্কিট ব্রেকার দেখালাম, তো তিনটে ব্রেকারের কোরেসপন্ডিং আমরা এই মেটালিক এনক্লোজার গুলো এই বক্সের মতো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো এই ব্যাপারটা কি হয়ে গেল, তাহলে বোঝা গেল এখানে আমরা 33 কেবি লাইন ঢুকলো, ট্রান্সফরমারে ঢুকলো, ট্রান্সফরমারে স্টেপ ডাউন হলো, 11 কেবি লাইন সার্কিট ব্রেকার হয়ে বাসবারে পড়লো। বাসবার থেকে 11 কেবি লাইনগুলো সার্কিট ব্রেকার হয়ে বিভিন্ন ফিডার হয়ে বেরিয়ে গেল। এখানে আমি দুটো ফিডার দেখিয়েছি, তার থেকেও বেশি অনেক ফিডার থাকতেই পারে, ঠিক আছে। এবার হচ্ছে প্রোটেকশনটা এখানে কি দেওয়া থাকছে? প্রোটেকশনটা মানে মনে করো এই যে মেটালিক এনক্লোজারের মধ্যে ব্যাপারগুলো থাকছে, সার্কিট ব্রেকারগুলো যে মেটালিক এনক্লোজারের মধ্যে রাখা থাকছে, তখন এমন তো হতেই পারে যে কোনো কারণে ধরো একটা ফল্ট হলো, ফল্ট হয়ে আমাদের কোনো এই মেটালিক এনক্লোজারের সঙ্গে টাচ হয়ে গেল, মেটালিক এনক্লোজারের সঙ্গে লাইভ যে বাসবার সেটা টাচ হয়ে গেল, দ্যাট মিনস একটা ফল্ট ক্রিয়েট হলো। তো সেই ধরনের ফল্টের থেকে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনো জায়গায় মেটালিক এনক্লোজার যেটা আছে তার সঙ্গে কোনো জায়গায় টাচ হচ্ছে কিনা? মেটালিক এনক্লোজার বা তাকে আমরা ফ্রেম বলতে পারি, ওটাকে আমরা ফ্রেমও বলতে পারি, ঠিক আছে। ফ্রেমের সঙ্গে কোথাও এই বাসবার টাচ হয়ে যাচ্ছে কিনা ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। কারণ যদি কোনো কারণবশত মেটালিক এনক্লোজারের সঙ্গে বাসবার টাচ হয়ে যায় এবং তা সত্ত্বেও যদি সার্কিটটা চলতে থাকে, তখন এই মেটালিক এনক্লোজারকে তো যে কেউ টাচ করতে পারে, সে কি হবে? সে ইলেকট্রোকিউটেড হয়ে যাবে। যদি বাসবারটা এই মেটালিক এনক্লোজারের সঙ্গে ঠেকে যায়, তা সত্ত্বেও যদি বাসবার চলতে থাকে, তখন কি হবে? মেটালিক এনক্লোজারকে যে টাচ করবে সে ইলেকট্রোকিউটেড হবে। তো সেই কারণে এটাকে প্রোটেক্ট করাটা খুব দরকার। ফ্রেম থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা সেটা জানাটা খুব জরুরি। তো সেইটা জানবার জন্য একটা প্রোটেকশন সিস্টেম করা হয়েছে, সেটার নাম হচ্ছে
ফ্রেম লিকেজ প্রোটেকশন স্কিম। তো সেই স্কিমে কি করা থাকে, তো অ্যাকচুয়ালি আরেকটা জিনিসও আমি এখানে দেখাইনি, সেটা হচ্ছে এই যে আমাদের মেটালিক যে এনক্লোজার, মানে এই যে বাসবার এবং সার্কিট ব্রেকার, এই টোটাল মেটালিক এনক্লোজারটাকে কি করা থাকে, আর্থ করা থাকে, ঠিক আছে, গ্রাউন্ড করা থাকে, গ্রাউন্ড করা থাকে, এরকম একটা এটা আমাদের স্ট্রিপের মাধ্যমে, মেটালিক স্ট্রিপের মাধ্যমে একটা জায়গায় এটাকে আর্থ করা থাকে। অন্যদিকে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি, মানে ট্রান্সফরমারের যে 11 কেভি সাইড বা অন্য কোনো বড় রেটিং এর ট্রান্সফরমার যদি হয়, মানে লো ভোল্টেজ সাইডটাকে, স্টার কানেক্টেড সাইডটাকে গ্রাউন্ড করা থাকে। তার মানে এই মেটালিক এনক্লোজারটাকেও গ্রাউন্ড করা থাকছে, আবার অন্যদিকে আমাদের যে ট্রান্সফরমার যেটা আছে তারও যে স্টার কানেক্টেড সাইড, সেটাকে নিউট্রাল পয়েন্টটাকে গ্রাউন্ড করা থাকছে। এবং এই যে সমস্ত, এই যে গ্রাউন্ড, এগুলো সমস্ত কোথায় আছে, সাবস্টেশনের ভেতরে আছে, এবং সাবস্টেশনের মধ্যে সমস্ত গ্রাউন্ড গুলো কিন্তু ইন্টার কানেক্টেড, ঠিক আছে, আর্থ ম্যাটের মাধ্যমে তারা কিন্তু ইন্টার কানেক্টেড কন্ডিশনে থাকে। এবার হচ্ছে মনে করো কোনো জায়গায় ফল্ট হয়েছে, তো এখানে যে প্রোটেকশনটা রাখা থাকে, ফার্স্ট আমি সেটাকে ড্র করে নিই, প্রোটেকশন স্কিমটা আগে ড্র করে নিই। তো প্রোটেকশন স্কিমটা হচ্ছে প্রথমত আমাদের এই যে নিউট্রাল, মানে যেটা আমাদের মেটালিক এনক্লোজারকে যেখানে গ্রাউন্ড করা থাকে, সেই নিউট্রালের একটা সিটি থাকে, এখানে একটা সিটি যেটা নিউট্রালের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা মাপে। আবার এই যে আমাদের যে ট্রান্সফরমারের যে স্টার কানেক্টেড সাইড, যেটাকে আমরা গ্রাউন্ড করেছি, সেই নিউট্রালের মধ্যেও কতটা কারেন্ট যাচ্ছে সেটাও একটা সিটির মাধ্যমে মাপা হয়। তাহলে ঠিক আছে, এখানে দুটো সিটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধরো সিটি ওয়ান আমি বললাম, এটা ধরো সিটি ওয়ান, আর এটা ধরো সিটি টু। তাহলে সিটি ওয়ানটা কি কাজ করছে না, যেখানে আমাদের এই মেটালিক এনক্লোজার যেখানে গ্রাউন্ডেড আছে, সেই গ্রাউন্ডের পাথে কত কারেন্ট ফ্লো করছে সেটা মাপছে। অন্যদিকে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি যেখানে গ্রাউন্ডেড আছে, সেখানে কত কারেন্ট যাচ্ছে সেটাকে মাপছে কে, সিটি টু মাপছে। এবার এই যে সিটি ওয়ান আর সিটি টু, এদের কোরসপন্ডিং একটা করে আমাদের রিলে থাকে, ঠিক আছে। তার মানে এই যে সিটি ওয়ান দেখালাম, এই সিটি ওয়ান থেকে আমরা কি করব, সিটি ওয়ান থেকে আমরা একটা রিলেকে কানেক্ট করে দেবো। সিটি ওয়ান থেকে আমরা এখানে একটা রিলে কানেক্ট করে দিলাম, সিটি ওয়ান থেকে আমরা এখানে একটা রিলে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। অন্যদিকে এই সিটি টু থেকেও আমরা কি করব, এখানেও একটা রিলে আমরা কানেক্ট করে দেবো, এখানেও একটা রিলে আমরা কানেক্ট করে দেবো। তাহলে দুটো রিলে হলো, এই সিটি থেকে সিগন্যাল নিয়ে আমরা রিলেতে কানেক্ট করলাম, এখানেও সিটি থেকে সিগন্যাল নিয়ে আমরা একটা রিলেতে কানেক্ট করলাম। এবার রিলে যখনই থাকবে, রিলের সঙ্গে কি থাকে, রিলের সঙ্গে থাকে আমাদের একটা করে কন্ট্যাক্ট। রিলের সঙ্গে তো একটা কন্ট্যাক্ট থাকবে, মানে রিলের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করবে একটা কন্ট্যাক্ট নিশ্চয়ই আপ ডাউন হবে, ঠিক আছে। তো এখানে এইরকম একটা কন্ট্যাক্ট আছে, নর্মালি ওপেন টাইপের একটা কন্ট্যাক্ট আছে। মানে কি, যখনই এই সিটির মধ্যে কারেন্ট যাবে, নর্মালি তো নিউট্রালের মধ্যে কোনো কারেন্ট যাওয়ার কথা নয়, কিন্তু যদি লিকেজ হয় মানে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এইখান দিয়ে কারেন্ট আসবে, তার মানে কি সিটির সেকেন্ডারিতে কারেন্ট তৈরি হবে, তার মানে এটা দিয়ে কারেন্ট যাবে, তার মানে এই কয়েলের মধ্যে কারেন্ট যাবে, এই কয়েলটা এনার্জাইজ হলে এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে, মানে এটা যেটা এখানে আছে সে এখানে চলে আসবে এবং কন্ট্যাক্ট পাথটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু এখন আমি এগুলো দেখাচ্ছি না, আমি এখানে নর্মালি ওপেন কন্ডিশনে কন্ট্যাক্টটাকে দেখিয়ে দিলাম। অনুরূপভাবে এই যে সিটি টু, তার কোরসপন্ডিং এখানে একটা রিলে আছে, এবং সেই রিলের কোরসপন্ডিং আমার একটা কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে, এখানেও একটা কন্ট্যাক্ট আমাদের থাকবে, এইখানেও একটা কন্ট্যাক্ট আমাদের থাকবে। এবার এই যে দুটো কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্ট, এই দুটো কন্ট্যাক্টকে আমরা কিসে করব, আমরা সিরিজে কানেক্ট করব। সিরিজে কিভাবে কানেক্ট করব না, এখান থেকে আমরা একটা তার নিয়ে আসবো, তার নিয়ে এসে এটাকে এর সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ট্যাক্ট সিরিজে কানেক্টেড হয়ে গেল। এবার রাস্তাটা কিরকম হবে দেখো, এই যে এই দিকটা, এই কন্ট্যাক্টের এই যে রিলেটা, এই রিলেটার নাম হচ্ছে কি, এটা একটা বক্সের মতো করে আমি দেখিয়ে দিই। এই যে রিলেটা, এটা একটা বক্সের মধ্যে থাকলো, এটা একটা রিলে, তার মানে এই রিলেটার নাম হচ্ছে কি, ফ্রেম লিকেজ প্রোটেকশন রিলে, ঠিক আছে, বা ফ্রেম লিকেজ রিলে, এটার নাম হচ্ছে ফ্রেম লিকেজ রিলে। এটার নাম হচ্ছে ফ্রেম লিকেজ রিলে। আর এই যে রিলেটা, এখানে যে রিলেটা আছে, এই রিলেটার নাম হচ্ছে চেক রিলে, ঠিক আছে, এই রিলের নাম হচ্ছে কি, চেক রিলে, এর নাম হলো চেক রিলে। এ চেক করবে।
এবারে কি হচ্ছে, এই যে দুটো রিলেকে আমরা সিরিজে কানেক্টেড করলাম, এরপরে আমরা কি করব, সিরিজে কানেক্টেড করলাম কিন্তু তাতে তো আমার কিছু লাভ নেই। সিরিজে কানেক্টেড করে আমরা আলটিমেটলি আমরা একটা ট্রিপ সার্কিট, যেটা সার্কিট ব্রেকার আছে, ধরো এই ফিডারটার নাম হচ্ছে, সাপোজ আমি নাম দিচ্ছি, এই ব্রেকার যেটা আছে এটা সাপোজ আমি এ পয়েন্ট নাম দিচ্ছি, এই পয়েন্টের নাম দিচ্ছি সাপোজ বি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিচ্ছি সাপোজ সি পয়েন্ট। ঠিক আছে, যেখান থেকে তিনটে সার্কিট ব্রেকার যেখানে কানেক্টেড আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা সি পয়েন্ট, আমি তাহলে এটাকে এবিসি বলে নামকরণ করলাম। এই বাসবারটাকে আমি এবিসি বাসবার বলতে পারি, সেটার জন্যই আমি এরকম ভাবে করলাম এটাকে। ঠিক আছে, তার মানে কি, আমরা এখানে ধরো একটা ব্যাটারিকে কানেক্ট করব এবং এখানে আমরা একটা রিলে কয়েলকে আবার লাগাবো। ঠিক আছে, এখানে একটা রিলে কয়েল আমরা লাগালাম, এরকম একটা রিলে কয়েল আছে। আর এখানে আমাদের আছে কি, একটা ব্যাটারি আছে, ধরো এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি এরকম আছে। এই ব্যাটারিটাকে আমরা কানেক্ট করে দিলাম এর সঙ্গে, তাহলে এইটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস সাইড। আর এটা কি, এটা হয়ে গেল ট্রিপ কয়েল, আমি সংক্ষেপে লিখছি টি ডট সি, ট্রিপ কয়েল। ট্রিপ কয়েল অফ কার কার ট্রিপ কয়েল, ট্রিপ কয়েল অফ বাসবার এবিসি। এই যে এবিসি আমি যে বাসবারটা দেখালাম, মানে উপরে যে বাসবারটা আছে, এই এবিসি বাসবারের জন্য তো একটা, যে কোন একটা ব্রেকার আছে, সেই ব্রেকার মানে এবি এ একটা সার্কিট ব্রেকার আছে, বি তেও একটা সার্কিট ব্রেকার আছে, সি তেও একটা সার্কিট ব্রেকার আছে। তো বাসবারটাকে পাওয়ার সাপ্লাই বন্ধ করবার জন্য এটা ব্রেকার ট্রিপ কয়েল অফ দিস এবিসি, মানে তিনটে ব্রেকারই আমার ট্রিপ করে যাবে, এটাও অফ হয়ে যাবে, এটাও অফ হয়ে যাবে, আর এটাও অফ হয়ে যাবে। কখন অফ হবে, যখন এই ট্রিপ কয়েলটা এনার্জাইজড হবে, তখন। নর্মালি হবে না, যখন এনার্জাইজড হবে তখন হবে। এবার এটা কখন এনার্জাইজ হবে, এই যে ট্রিপ কয়েলটা আছে, এটা ট্রিপ কয়েলটা সিগন্যাল কোথায় যাচ্ছে, এই ট্রিপ কয়েলের সিগন্যাল এই সার্কিট ব্রেকারগুলোতে যাচ্ছে। কিন্তু ট্রিপ কয়েলটা এনার্জাইজ কখন হবে, তখনই এনার্জাইজ হবে যখন আমার এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে এবং তার সঙ্গে এই কন্ট্যাক্টটাও ক্লোজ হবে। দুটো কন্ট্যাক্ট যদি ক্লোজ হয় তবে একমাত্র আমাদের এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, আদারওয়াইজ তো করবে না। এবার এই কন্ডিশনগুলো দেখে নেওয়া যাক। যখন আমাদের এই প্রোটেকশনটা কিসের জন্য, ফ্রেম লিকেজ প্রোটেকশন, মানে এই যে মেটালিক ফ্রেমগুলো আছে, এই ফ্রেমের মধ্যে কোথাও যদি লাইভ পার্ট এই ফ্রেমের সঙ্গে টাচ হয়ে যায়, তখনই একমাত্র এই প্রোটেকশনটা অপারেট করা উচিত। কিন্তু নর্মাল কন্ডিশনে বাইরে কোথাও ফল্ট হলো, তখন তো এটা অপারেট করা উচিত নয়। এবার বাইরে ফল্ট মানে কোথায়, মনে করো এই যে 33 কেবি লাইনটা ঢুকছে সাবস্টেশনের মধ্যে, যে 33 কেবি লাইনটা ঢুকছে, এখান দিয়ে ঢুকলো তো পাওয়ারটা, মানে পাওয়ার এদিক থেকে এদিকে এলো। এবার মনে করো এই লাইনে কোথাও ফল্ট হয়ে গেছে, কোথায় ফল্ট হয়েছে, মনে করো এইখানে ফল্ট হয়ে গেছে, এখানে একটা 33 কেবি লাইন ট্রান্সফরমারে ঢোকার আগেই ফল্টটা হয়ে গেছে। তো তখন আমাদের কি ফ্রেম লিকেজ প্রোটেকশন কাজ করা উচিত, সেটা কি ফ্রেম লিকেজ প্রোটেকশন ডিটেক্ট করবে, করবে না। কেন করবে না, কারণ ফল্টটা হয়েছে আমার এই এক্সটার্নাল অংশে, বাইরের অংশে। তো বাইরে কোথাও ফল্ট হলো, এখানে যদি কোনো ফল্ট হয়, সেটা রিটার্ন পাথ কোথা দিয়ে খুঁজে নেবে, রিটার্ন পাথটা খুঁজে নেবে, ধরো এখানেও কাছাকাছি আর একটা গ্রাউন্ড আছে, মানে ট্রান্সফরমারের যে গ্রাউন্ডটা, সেখান দিয়ে এটা রিটার্ন পাথ খুঁজে নেবে, মানে ফল্ট কারেন্টটা এইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফল্টের জন্য কিন্তু আমাদের তাহলে কি হবে, যে কোনো একটা এক্সটার্নাল যদি কোনো ফল্ট হয়, তার জন্য কিন্তু এই সিটির মধ্যে মনে করো একটা কারেন্ট ফ্লো হলো, কিন্তু দেখো এখানে যদি কোনো এক্সটার্নাল ফল্ট হয়, মানে ট্রান্সফরমারে ঢোকার আগেই ফল্টটা হয়ে যাচ্ছে, ট্রান্সফরমারে ঢোকার আগেই যদি কোনো ফল্ট এক্সটার্নালি হয়ে যায়, তখন আমরা বলতে পারি এই ট্রান্সফরমারের রিটার্নটা কোথা দিয়ে, এই ফল্টের রিটার্ন পাথটা কোথা দিয়ে হবে, অ্যাকচুয়ালি এটা দিয়ে হবে না, এটা হচ্ছে মানে এর পূর্ববর্তী যে সাবস্টেশন যেখান থেকে এই 33 কেবি লাইনটা এসছে, তার যে নিউট্রাল, সেখান দিয়ে রিটার্নটা হবে। তো অ্যাকচুয়ালি এই ফল্ট কারেন্টের জন্য আমার এই সিটির মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, আর এখানে তো ফল্ট কারেন্ট কোনো ফ্লোই হবে না। এর কারণ কি, এখানে তো ফল্ট কিছু হয়নি। তার মানে এক্সটার্নাল ফল্টের জন্য না আমাদের সিটি টুটা এনার্জাইজড হবে, আর না আমাদের সিটি ওয়ানটা এনার্জাইজড হবে। এবং যদি সিটি ওয়ান এবং সিটি টু এনার্জাইজড না হয়, তার মানে কি, এই ফ্রেম লিকেজ রিলে এটার মধ্যেও কোনো কারেন্ট হবে না, আর ফ্রেম লিক এই যে চেক রিলে এর মধ্যেও কোনো কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে এই কন্ট্যাক্টটাও ক্লোজ হবে না, আর এই কন্ট্যাক্টটাও ক্লোজ হবে না। তার মানে আমাদের এই যে ট্রিপ সার্কিট বা ট্রিপ কয়েল, এটাও কিন্তু কোনো পাওয়ার পাবে না। ট্রিপ কয়েল যদি পাওয়ার না পায়, তাহলে নর্মাল যেরকম সার্কিট ব্রেকারগুলো অন আছে থাকবে। কিন্তু যদি মনে করো কোনো জায়গায় ইন্টারনালি ফল্ট হয়ে গেল, ইন্টারনাল ফল্ট মানে মনে করো হচ্ছে এই যে বাসবার, এই যে ব্রেকার, ধরো এখানে যে সার্কিট ব্রেকার আমরা দেখতে পাচ্ছি, সেই সার্কিট ব্রেকারটা মনে করো ফ্রেমের সঙ্গে টাচ হয়ে গেছে, এই মেটালিক লাইভ পার্টটা ধরো ফ্রেমের সঙ্গে টাচ হয়ে গেছে, তার যে এনক্লোজারটা ছিল তার সঙ্গে ঠেকে গেছে।
তার মানে কি এখানে একটা গ্রাউন্ড ফল্ট তৈরি হয়েছে, এখানে একটা গ্রাউন্ড ফল্ট তৈরি হয়েছে। তো গ্রাউন্ড ফল্ট যখনই তৈরি হবে তার মানে এই পথ দিয়ে প্রচুর হিউজ কারেন্ট ফ্লো হবে। তো সেই যে হিউজ কারেন্টটা ফ্লো হচ্ছে তার রিটার্ন পাথটা কোন দিক দিয়ে হবে, এটা রিটার্ন কোন দিক দিয়ে করবে, এই ফল্ট কারেন্টটা রিটার্ন করবার রাস্তা হচ্ছে, দেখে নাও ফল্ট কারেন্টটা রিটার্ন হবে এই রাস্তা দিয়ে। এই যে ফল্ট কারেন্ট, এই ফল্ট কারেন্ট এই রাস্তা দিয়ে এসে, এই রাস্তা দিয়ে এসে ট্রান্সফরমারের যে নিউট্রাল সেখান দিয়ে রিটার্ন করবে। তার মানে তখন আমরা বলতে পারি যে আমাদের এই যে, সরি, ফল্ট কারেন্টটা তো এখানে আমার এটা দেখানোটা ভুল হলো। আমি এটা দেখাতে চাইছি যে এখানে ধরো মেটালিক পার্টটা বডির সঙ্গে ঠেকে গেছে, এনক্লোজারের সঙ্গে ঠেকে গেছে এরকম ভাবে, তখন আমার একটা গ্রাউন্ড ফল্ট হয়েছে, লাইভ পার্ট মেটালিক এনক্লোজারের সঙ্গে ঠেকে গেছে, তার মানে গ্রাউন্ড ফল্ট হয়েছে। তো গ্রাউন্ড ফল্টটা এবার পাথ ফ্লো করবে কোন দিক দিয়ে, আমার তো এই মেটালিক এনক্লোজারটা তো গ্রাউন্ড করা আছে, এই রাস্তা দিয়ে তো গ্রাউন্ড করা আছে, তার মানে এই রাস্তা দিয়ে গ্রাউন্ড ফল্ট কারেন্টটা ফ্লো করবে, দিয়ে এই গ্রাউন্ডে আসবে। এবার এই গ্রাউন্ড দিয়ে এসে রিটার্ন করবে কোথা দিয়ে, সেইটা রিটার্ন করবে এদিক থেকে এসে, এদিক দিয়ে এসে, ওটা তো সাবস্টেশনের ভেতরেই আছে, সাবস্টেশনের ভেতরে এই যে ট্রান্সফরমারের যে সিটিটা মানে সেকেন্ডারি যেটা গ্রাউন্ডেড আছে সেখান দিয়ে রিটার্ন করে যাবে। তখন আমাদের কি হচ্ছে, এই সিটি ওয়ান এর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করছে আর সিটি টু এর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করছে। তার মানে সিটি ওয়ান এর মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে তখন কারেন্টটা এদিক দিয়েও ফ্লো করবে, দিয়ে এই ফ্রেম লিকেজের যে রিলে তার মধ্যে দিয়ে ফ্লো করবে। তখন কি হবে, এই রিলেটা এনার্জাইজ হবে, দিয়ে এই কন্ট্যাক্টটাকে উপরে টেনে নেবে, দিয়ে কন্ট্যাক্টটা এইরকম হয়ে যাবে, যেটা এনো কন্ট্যাক্ট ছিল সেটা ক্লোজ হয়ে যাবে, তার মানে এটা ক্লোজ হয়ে গেল। অন্যদিকে আমার রিটার্নটা করলো কোন দিক দিয়ে, ট্রান্সফরমারের যে সিটিটা ছিল, ট্রান্সফরমারের যে নিউট্রালটা গ্রাউন্ডেড ছিল সেখান দিয়ে ফ্লো করলো, তার মানে এই সিটি টু এর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে। সিটি টু এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এই কয়েলের মধ্যে দিয়ে, এই যে আমার চেক রিলে কয়েল তার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে, তার মানে চেক রিলেটাও এনার্জাইজ হবে, চেক রিলে এনার্জাইজ হলে এই কন্ট্যাক্টটাকে উপরে টেনে নেবে, তার মানে এই কন্ট্যাক্ট যেটা এনো কন্ট্যাক্ট ছিল সেটা ক্লোজ হয়ে গেল। তাহলে এখন দেখো আমার রাস্তাটা, কারেন্ট ফ্লো হওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে হচ্ছে, এখানে ব্যাটারি ছিল, ব্যাটারি থেকে কারেন্ট এদিকে যাবে, এই কন্ট্যাক্ট ক্লোজ হয়ে গেছে, তার মানে এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট আসবে, চেক রিলেটাও ক্লোজ হয়ে গেছে, এদিক দিয়েও কারেন্ট চলে যাবে, এদিক দিয়েও চলে আসবে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই যে ট্রিপ কয়েল, ট্রিপ কয়েলের মধ্যে কারেন্টটা ফ্লো করে যাবে। আবার এই ট্রিপ কয়েলটা কার ট্রিপ কয়েল, এই যে সার্কিট ব্রেকার এ বি আর সি আছে এদের ট্রিপ কয়েল, মানে এই তিনটে সার্কিট ব্রেকার তখন ট্রিপ করে যাবে। এবং সেটাই আমরা চাই, যদি কোনো সার্কিট ব্রেকার এরকম কোনো ইন্টারনাল ফল্ট হয়ে যায়, যদি কোনো মেটালিক পার্টের সঙ্গে ঠেকে যায়, তখন সার্কিট ব্রেকার চলা উচিত নয়, কারণ সেক্ষেত্রে আমাদের কোনো অপারেটর যারা এই মেটালিক বডিটাকে টাচ করতে পারে তারা ইলেকট্রোকিউটেড হতে পারে। তো সুতরাং তৎক্ষণাৎ কি হবে, আমাদের টোটাল সার্কিট ব্রেকার এই এ বি এবং সি তিনটেই তখন ট্রিপ করে যাবে। কিন্তু সেই ট্রিপ করার মেকানিজমটা এইভাবে সম্পন্ন হবে, ঠিক আছে, ফ্রেম লিকেজ রিলে এবং চেক রিলের মাধ্যমে। তো এই যে প্রোটেকশন স্কিমটা বলা হলো, এটা হচ্ছে ফ্রেম লিকেজ প্রোটেকশন স্কিম ফর বাসবার প্রোটেকশন। এটা কি বুঝতে পারলে সবাই, ফ্রেম লিকেজ প্রোটেকশন? আবির ঘোষ, আবির ঘোষ আছো? জ্যোতির্ময় কর্মকার, হ্যাঁ স্যার, আছে স্যার। জ্যোতির্ময় কর্মকার, এটা বুঝতে পারলে কি বলা হলো, হ্যাঁ কি স্যার। প্রোটেকশন? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এক্সটার্নাল ফল্টের জন্য কি হবে, যদি বাইরে কোথাও ফল্ট হয়, মানে সাবস্টেশনে ঢোকার আগে এখানে ধরো ফল্ট হলো, তখন কি হবে বলো একবার, এক্সপ্লেন করো। এক্সটার্নাল ফল্টের জন্য কি হবে, তখন কি এই ফ্রেম লিকেজ প্রোটেকশন রিলে অপারেট করবে? না স্যার, কেন করবে গ্রাউন্ড না? ফল্ট হলে স্যার, গ্রাউন্ড ফল্ট হবে তবে তো স্যার কারেন্ট ট্রান্সফরমারের মধ্যে না, কারেন্ট গ্রাউন্ড যাবে। ফল্টই ধরো হয়েছে, গ্রাউন্ড ফল্টই হয়েছে ধরো, মানে আমি তোমাকে এক্সপ্লেন করি। ধরো সাবস্টেশনের মধ্যে, আমি সাবস্টেশনের ছবিটা একটু এরকম ভাবে আঁকছি, ঠিক আছে, ধরো 33 কেভি লাইন একটা ট্রান্সফরমারের ভেতরে এরকম করে ঢুকলো, ঠিক আছে, এটা হলো আমার 33 কেভি সাইড, ওভারহেড লাইন এসে ঢুকলো সার্কিট ব্রেকারে, সরি ট্রান্সফরমারের মধ্যে ঢুকলো, দিয়ে ধরো এখানে ট্রান্সফরমার থেকে বেরিয়ে সাবস্টেশনে 11 কেভি চলে গেল, ঠিক আছে। এবার এখানে তো তিনটে লাইন আসে, থ্রি ফেজ আসে, মানে আমি এখানে একটা লাইন দেখিয়েছি মানে তো একটাই আসে, তা নয়, এটা হচ্ছে থ্রি ফেজ লাইন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ধরো এই থ্রি ফেজ লাইন, এই থ্রি ফেজ লাইনটা কোথাও ধরো একটা ফেজ মাটির সঙ্গে ঠেকে গেছে, একটা ফেজ ধরো মাটির সঙ্গে ঠেকে গেছে,
তখন কি আমার এই ট্রান্সফরমারের এই যে নিউট্রাল, এর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হবে? ডেল্টা সাইড স্টার কানেক্টেড যে নিউট্রাল, এদিকটা ডেল্টা এদিকটা ধরো স্টার, এই নিউট্রালের মধ্যে দিয়ে কি কারেন্টটা ফ্লো করবে? না স্যার, করবে না। তাহলে এই রিটার্নটা কোথা দিয়ে হবে? ওটা যেখান দেখো, থেকে আসছে সেই সেন্ডিং হ্যাঁ, এন্ডের ওখান থেকে। সেন্ডিং এন্ডের এখানে তো একটা ট্রান্সফরমার আছে, এখানেও তো 132 কেভি যে সাবস্টেশন, সেখানেও তো একটা ট্রান্সফরমার আছে, সেখান থেকে তো 33 কেভি লাইনটা এসছে। তার মানে এই যে 132 কেভি সাবস্টেশনের যে 33 কেভি এন্ড, সেটাও তো আমার স্টার কানেক্ট মানে নিউট্রাল আছে। তার মানে এই কারেন্টটা এই দিক দিয়ে রিটার্ন করবে, ঠিক আছে? তার মানে এর মধ্যে কিন্তু কোনো কারেন্টটা ফ্লো হবে না, ঠিক আছে? এই সিটির মধ্যে বা এই নিউট্রালের মধ্যে কিন্তু কোনো কারেন্টটা আসবে না। তার মানে এই সিটির মধ্যে কোনো কারেন্ট আসবে না। সিটির মধ্যে কারেন্ট না এলে এই রিলেগুলো এনার্জাইজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং রিলে এনার্জাইজ না হলে সার্কিট ব্রেকারও ট্রিট করবে। ঠিক আছে। কিন্তু ধরো এটা সার্কিট ব্রেকারটার যদি মনে করো সার্কিট সাবস্টেশনের ভেতরে ঢুকে গেছে, সাবস্টেশনের ভেতরে ঢুকে ইনকেস মনে করো এটা ওভারহেড 33 কেবি লাইনে হলো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় সাবস্টেশনের মধ্যে, আমরা যখনই বলি যে একটা 33 কেবি লাইন ঢুকছে, 33 কেবি লাইন যখনই ঢুকছে, সেটা কিসের মাধ্যমে ঢোকে? একটা সার্কিট ব্রেকারে তো ফার্স্টে ঢোকে, সার্কিট ব্রেকারে ঢোকে, যে সার্কিট ব্রেকার থেকে বেরিয়ে তারপরে আমার ট্রান্সফরমারের মধ্যে ঢোকে, তাই তো? ট্রান্সফরমারের মধ্যে ডাইরেক্ট তো আর ঢোকে না, একটা সার্কিট ব্রেকার তো থাকে ট্রান্সফরমারের আগে, ঠিক আছে? এবার যদি মনে করো যে ফলটা এখানে হয়ে গেল, এই সার্কিট ব্রেকারের আমাদের পরে কোথাও একটা ফলটা হলো, ঠিক আছে, তখন কিন্তু কি হতে পারে যে এই যে কারেন্টটা, তখন এই ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইড যে এখানে যেটা গ্রাউন্ডেড আছে, এর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হতে পারে। সেক্ষেত্রে হতে পারে যে আমাদের এই সিটির মধ্যে কারেন্ট ফ্লো করলো, হতেও পারে যে এক্সটার্নাল ফল্টের জন্য আমাদের এই যে সেকেন্ডারি এই যে নিউট্রাল, এর মধ্যে কারেন্ট ফ্লো করলো, সেক্ষেত্রে আমার সিটি টুটা এনার্জাইজড হবে বা এর মধ্যে কারেন্ট ফ্লো হবে, তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে। কিন্তু চেক রিলে এনার্জাইজড হলেও তো শুধু হবে না, আমার এই প্রোটেকশনটা অপারেট হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র চেক রিলে যদি কন্ট্যাক্ট ক্লোজ হয় তাহলেও সম্ভব নয়, আমাকে হতে হবে ফ্রেম লিকেজ প্রোটেকশন রিলেটাকেও কিন্তু একসঙ্গে অপারেট হতে হবে। দুটো যদি একসাথে না হয় তাহলে কিন্তু এটা অপারেট করবে না, ঠিক আছে? তো যদি একটাও হয়ে যায়, চেক রিলেটেড কন্ট্যাক্টটা যদি ক্লোজও হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্রেম লিকেজ প্রোটেকশনটা অপারেট করবে না, ঠিক আছে? যদি একসঙ্গে দুটো হয়, যেটা একমাত্র সম্ভব যদি কোনো ইন্টারনাল ফল্ট হয়, সেক্ষেত্রে তখন আমাদের চেক রিলেও এনার্জাইজ হবে আর ফ্রেম লিকেজ রিলেও এনার্জাইজ হবে, এবং তখনই আমাদের এই যে ট্রিপ কয়েল অফ এবিসি, এটা এনার্জাইজড হয়ে সার্কিট ব্রেকারগুলোকে ট্রিপ করাতে পারবে। ঠিক আছে, তাহলে ফ্রেম আমাদের সার্কিট ব্রেকারের মধ্যে আমরা এখন বাসবার প্রোটেকশন পার্টটা দেখে নিলাম। তো বাসবার প্রোটেকশন পার্টের পরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের প্রোটেকশন, ঠিক আছে? প্রোটেকশন অফ ট্রান্সমিশন লাইন, সেটা আমরা একটু স্টার্ট করি। প্রোটেকশন অফ ট্রান্সমিশন লাইন, তো ট্রান্সমিশন লাইন অ্যাকচুয়ালি কি? ফিডার বলতে আমরা মানে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন বলতে আমরা বোঝাই কি, যেটার মাধ্যমে পাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হয়, ঠিক আছে? তো আমরা যেগুলোকে ফিডার বলে ডাকি, সেই ফিডার গুলো অ্যাকচুয়ালি একটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? এবার এই ফিডারের মাধ্যমে আমরা আইদার ট্রান্সমিশনও করতে পারি অথবা ডিস্ট্রিবিউশনও করতে পারি। ফিডার্স এটা দু রকমের হতে পারে, এক আইদার আমরা এর মাধ্যমে পাওয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করতে পারি, অথবা পাওয়ারকে আমরা ডিস্ট্রিবিউটও করতে পারি, দুটো কাজই হতে পারে। তো এই যে ট্রান্সমিশন লাইন, এগুলো জেনারেলি কি ধরনের হয়?
এক জায়গা থেকে অন্য জায়গায় যে যায় সেগুলো হচ্ছে মেনলি কিভাবে যায়, ওভারহেড লাইনের মাধ্যমে যায়। টাওয়ার থাকে, টাওয়ারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে, তাই তো? তার মানে এটা প্রচুর একটা লম্বা দূরত্ব অতিক্রম করে। ট্রান্সমিশন যে লাইনগুলো সেগুলো হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে হিউজ এরিয়া জুড়ে এটা স্প্রেড থাকে। ঠিক আছে, তার মানে কি, এটা হিউজ এরিয়া জুড়ে যখন স্প্রেড থাকছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধরো যাচ্ছে ট্রান্সমিশন লাইন, যাচ্ছে ধরো এখানে একটা টাওয়ার আছে, এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার, তো এখান থেকে অন্য জায়গায় যখন পাওয়ারটা যাচ্ছে, তো এর মধ্যে এই যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, এই ট্রান্সমিশন লাইনগুলো ওভারহেড লাইন না, ওভারহেড লাইন মানে সেগুলো এক্সপোজ টু অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারে যখন এক্সপোজ থাকছে, তার মানে কি, তাতে ফল্টের প্রবাবিলিটি অনেক বেশি। যদি কোনো লাইন মাটির তলা দিয়ে থাকতো, সেখানে ফল্ট হওয়ার যা চান্স ছিল, একটা ওভারহেড লাইনের ক্ষেত্রে ফল্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। নর্মাল যে ট্রান্সমিশন লাইনগুলো থাকে, ট্রান্সমিশন লাইনগুলো হচ্ছে, আমরা কাকে বলি না, 33 কেবি লেভেল পর্যন্ত আমরা বলি ডিস্ট্রিবিউশন লাইন। তার ওপরে যে লাইনগুলো সেগুলোকে আমরা বলবো ট্রান্সমিশন লাইন। তো সেগুলো জেনারেলি ওভারহেড টাওয়ারের মধ্যে দিয়ে যায়। টাওয়ার লাইক স্ট্রাকচার যেগুলো তোমরা দেখেছো, এরকম টাওয়ার লাইক কিছু স্ট্রাকচার থাকে। ঠিক আছে, সেই টাওয়ারের মতো স্ট্রাকচারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাওয়ার ফ্লো করে। এরকম ধরো টাওয়ার আছে, হুম, সেই টাওয়ারের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের লাইনগুলো চলে যাচ্ছে। এরকম লাইনগুলো ধরো একটা টাওয়ার থেকে অন্য টাওয়ারে যাচ্ছে এরকম ভাবে। তো এই যে টাওয়ারের মধ্যে দিয়ে যে লাইনগুলো যাচ্ছে, এগুলো অনেক উচ্চতায় থাকে, অনেক বেশি হাইটে থাকে। তো অনেক বেশি হাইটে যেহেতু পাওয়ার লাইনগুলো থাকছে, সেখানে গাছপালার সংস্পর্শে আসার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, গাছপালার যে ডাইরেক্ট সংস্পর্শে, গাছপালা এত উঁচুতে তো থাকে না, ট্রান্সমিশন টাওয়ার গুলো যত হাইটে থাকে, গাছপালা অত উঁচুতে থাকে না। সেখানে ফল্ট হওয়ার মেন চান্স কিসের জন্য তাহলে? মেনলি সেখানে ফল্ট হতে পারে লাইটনিং এর জন্য। ঠিক আছে, যে আমাদের যে লাইটনিং ফেনোমেনন যেটা হয়, ঝড় বৃষ্টির সময় যে লাইটনিং হয়, তার জন্য ফল্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই সমস্ত ট্রান্সমিশন লাইনগুলোতে। বা ঝড়ের জন্য অনেক সময় হয়তো এই তারগুলো হয়তো কোনো জায়গায় ছিঁড়ে যেতে পারে, এগুলো ঘটনাগুলো ঘটতে পারে। তো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ফল্টের প্রবাবিলিটি মেনলি ডিউ টু দ্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস লাইক লাইটেনিং অর থান্ডারস্টর্ম। ঠিক আছে, কিন্তু যে ডিস্ট্রিবিউশন লাইন যেগুলো হয়, যেগুলো হচ্ছে ধরো 11 কেবি লাইন অথবা 33 কেবি লাইন, সেগুলোর জন্য দেখবে এরকম টাওয়ার থাকে না, সেগুলোর জন্য থাকে আমাদের পোল। ঠিক আছে, সেই পোলের ওপরে এরকম ইনসুলেটর থাকে, ইনসুলেটর। ঠিক আছে, পোলের ওপরে ইনসুলেটর থাকে, দিয়ে একটা পোল থেকে আরেকটা পোলে লাইন কানেক্টেড থাকে। এরকম ভাবে পোলের ওপর দিয়ে লাইনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। একটা পোলের মাধ্যমে একটা পোল থেকে আরেকটা পোলে লাইন এরকম ভাবে কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, তো সেই পোলের যে উচ্চতা, সেগুলো কিন্তু টাওয়ারের উচ্চতা থেকে অনেক কম থাকে। ঠিক আছে, সেই পোলের উচ্চতা টাওয়ারের উচ্চতা থেকে কম থাকে, এবং অনেক সময় বড় বড় যে গাছপালা, সেই গাছপালাগুলো এই ট্রান্সমিশন, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ 11 বা 33 কেবি বা তার থেকেও কম লেভেলের যে লাইনগুলো থাকছে, সেই লাইনগুলোকে টাচ করার সম্ভাবনা অনেক বেশি থাকছে। তো সেখানে ফল্ট মেনলি ডিউ টু দ্য টাচিং অফ দিস ট্রি ব্রাঞ্চেস। তার সঙ্গে ওগুলো তো থাকছেই, লাইটেনিং সেগুলো থাকছেই, কিন্তু তার সঙ্গে আরো প্রবাবিলিটি যুক্ত হচ্ছে গাছপালা পড়ে ফল্ট হওয়ার চান্সেসটা সেখানে আরো বেশি থাকছে। কিন্তু যদি এই সমস্ত লাইনগুলোতে ফল্ট হয়, এবং সেই ফল্ট হয়ে যদি আমরা দেখি যে ফল্ট যদি হয়, সেক্ষেত্রে কোনো গাছপালা ধরো কোনো ডিস্ট্রিবিউশন লাইনকে টাচ করে গেল, বা কোনো লাইটেনিং ধরো স্ট্রোক আমাদের এই এই ট্রান্সমিশন লাইনকে ডিস্টার্ব করলো, তো সেক্ষেত্রে আমরা কি পাওয়ারটাকে কন্টিনিউ রাখতে চাই? না, আমরা পাওয়ারটাকে সবসময় আনইন্টারাপ্টেড রাখতে অবশ্যই চাই, কিন্তু আমরা এটাও চাই যে কোনো ফল্টি কন্ডিশন হলে সেক্ষেত্রে আগে যেন ফল্টটা ক্লিয়ার করে তারপরে আমরা লাইনটাকে নর্মাল করি। এমন তো আমরা চাই না যে ফল্টি কন্ডিশন, কোনো জায়গায় গাছপালা ঠেকে আছে তা সত্ত্বেও লাইনটা চলছে, এটা তো ডিজাইরেবল নয়। তাহলে কি হবে? তাহলে ধরো কোনো গাছপালা যদি এই ধরো লাইনকে টাচ করে আছে, ঠিক আছে, কোনো একটা গাছপালা ধরো এই লাইনটাকে টাচ করে আছে, এবার সেই গাছটা তো গ্রাউন্ড, গাছটা তো মাটিতে আছে, এবার তা সত্ত্বেও যদি লাইনটা চালু থাকে, তাহলে কোনো লোক যদি এই গাছকে টাচ করে, বা কোনো পশু পাখি যদি এই গাছকে টাচ করে, তারা কি হবে? তারা ইলেকট্রোকিউটেড হবে এবং অ্যাক্সিডেন্ট হবে। তো আমরা চাই যে কোনো রকম যদি ফল্ট কন্ডিশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে যেন সেই ফল্টটাকে ডিটেক্ট করে লাইনটাকে বন্ধ করা যায়। সেটাই হচ্ছে ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে প্রোটেকশন হওয়ার মেন উদ্দেশ্য, প্রোটেকশন করার মেন উদ্দেশ্য এটাই। কিন্তু একটা সিস্টেমে
যে একটা মাত্র জায়গাতেই এরকম প্রোটেক্টিভ ডিভাইস আছে এরকমও নয়। ধরো আমরা যদি একটা পাওয়ার সিস্টেমের কথা ধরি, জেনারেশন, ধরো কোনো একটা বড় সাবস্টেশনের কথা আমরা ধরলাম, ঠিক আছে, সেখানে ধরো একটা, আমরা এখানে ফর এক্সাম্পল এটা জেনারেটরের মানে পাওয়ার এখান থেকে আসছে আমরা এটা বোঝাতে চাইছি। ধরো এখানে একটা এরকম বাস বার আছে, আমি এই বাস বারের নাম দিলাম সাপোজ এ বাস বার। এখান থেকে ধরো একটা ট্রান্সমিশন লাইন গেল আপ টু বি পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে ধরো ট্রান্সমিশন লাইন গেল আপ টু বি পর্যন্ত। বি থেকে ধরো আরেকটা ট্রান্সমিশন লাইন গেল ধরো আপ টু সি পর্যন্ত, ঠিক আছে। আবার সি থেকে ধরো আরো আমার দুটো ট্রান্সমিশন লাইন বেরিয়ে গেল, দুটো ভাগে এটা ভেঙে গেল, একটা এদিকে গেল আর একটা ধরো এদিকে গেল। তাহলে এই যে টোটাল সিস্টেমটা হলো, আমরা এটাকে কতগুলো পার্টে ভাঙলাম, এ থেকে বি পর্যন্ত একটা পার্ট, বি থেকে সি পর্যন্ত একটা পার্ট, সি থেকে আবার দুটো ফিডার বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এই যে প্রত্যেকটা জায়গায় যে এক একটা পার্ট, সেখানে আমাদের কি থাকবে, একটা করে সার্কিট ব্রেকার নিশ্চয়ই থাকবে। এ থেকে যে বি তে যাচ্ছে পাওয়ারটা, এখানে ধরো আমি একটা, এটা একটা সার্কিট ব্রেকার, এই যে ক্রস সিম্বল দিলাম এটা একটা সার্কিট ব্রেকারকে আমি বোঝাতে চাইছি। আবার ধরো বি থেকে সি এর মধ্যে আমরা একটা যে পাওয়ার যাচ্ছে সেখানে একটা সার্কিট ব্রেকার এরকম আছে। সি থেকে যে দুটো ফিডার বেরিয়ে যাচ্ছে এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এখানে আবার ধরো আরেকটা সার্কিট ব্রেকার আছে। এখন আমাদের প্রোটেকশনটা যে আমরা দিচ্ছি, তো আমাদের উদ্দেশ্যটা কি হবে, যদি কোনো জায়গায় কোনো ফল্ট হয়, আমরা তো চাই যে পাওয়ারটা সব জায়গায় ইন্টারাপ্টেড না হয়। ধরো কোনো জায়গায় এইখানে একটা ফল্ট হলো, এই সি থেকে যে দুটো ফিডার বেরিয়ে গেছে, ধরো এটার নাম দিলাম আমি F1 ফিডার 1, আর এটার নাম আমি দিলাম ধরো F2 ফিডার 2। এখন সি যে বাস বার, এগুলো হচ্ছে বাস বার, হ্যাঁ, এটা সি একটা বাস বার, বি একটা বাস বার, এ একটা বাস বার। এবার সি থেকে যে ফিডারটা বেরিয়ে গেল, দুটো ফিডার F1 আর F2, তার মধ্যে ধরো একটা ফিডারে ফল্ট হয়েছে, F2 ফিডারে ফল্ট হয়েছে। তো এই F2 ফিডারের ফল্ট হওয়ার জন্য কোন ব্রেকারটা, কোন সার্কিট ব্রেকারটা অপারেট হওয়া উচিত? অবশ্যই এই F2 যে ফিডারটা বেরিয়েছে তার কোরসপন্ডিং যে সার্কিট ব্রেকার, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটা বন্ধ হওয়া উচিত। এই ফল্টের জন্য এই সার্কিট ব্রেকারটাই বন্ধ হওয়া উচিত। আবার যদি মনে করো এটার জন্য তার এই সার্কিট ব্রেকার অথবা এই সার্কিট ব্রেকার এ অথবা বি তে যে সার্কিট ব্রেকার আছে বা F1 এর যে সার্কিট ব্রেকার আছে এগুলো তো বন্ধ হওয়া উচিত নয়। তার মানে কোনো ফল্টের জন্য আমরা বলতে চাইছি যে কোনো জায়গায় পাওয়ার সিস্টেম বা ট্রান্সমিশন লাইনে যদি কোনো জায়গায় ফল্ট হয়, তাহলে সব থেকে কাছাকাছি যে সার্কিট ব্রেকারটা আছে সেটারই ফার্স্টে অপারেট করা উচিত। এবার সে যদি অপারেট করতে না পারে তখন এই বি এর সার্কিট ব্রেকার, এবার বিও যদি সার্কিট ব্রেকারটা অপারেট করতে না পারে তখন এই এ এর সার্কিট ব্রেকার এ অপারেট করুন। কিন্তু প্রথমে তো অপারেট হওয়ার চেষ্টা করতে হবে F2 টাকে, যাতে ফল্ট মানে এই সার্কিট ব্রেকারটাকে, যাতে ফল্টটা আইসোলেটেড হয়ে যায়। আবার যদি মনে করো এইখানে কোনো ফল্ট হলো, ঠিক আছে, এই বি থেকে সি এর মধ্যে যে পার্ট আছে সেখানে কোনো ফল্ট হলো, তাহলে কোন সার্কিট ব্রেকার অপারেট করবে? না, আমার এই বি তে যে সার্কিট ব্রেকারটা আছে এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। এমন তো নয় যে আমার এ তে যে সার্কিট ব্রেকার আছে এটা ফার্স্টে অপারেট করবে, তা হওয়া তো উচিত নয়। তার মানে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে কোনো ফল্ট কন্ডিশনের ক্ষেত্রে কাছাকাছি জায়গায় যে সার্কিট ব্রেকারটা আছে সেই সার্কিট ব্রেকারটা যেন আগে অপারেট করে, ঠিক আছে। এবং সেই সঙ্গে এই সার্কিট ব্রেকারের অপারেশন বা রিলের অপারেশন এগুলো কি হতে হবে, এগুলো হতে হবে যথেষ্ট মিনিমাম হতে হবে, ঠিক আছে। অপারেটিং টাইম যেটা আছে সেটাকে মিনিমাম হতে হবে। যদি মিনিমাম টাইমের মধ্যে ফল্টটা আইসোলেটেড না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফল্টটা এখান থেকে আরো উপরের দিকে ট্রান্সমিট হতে থাকবে এবং তার ফলে টোটাল পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণে আমাদেরকে দেখতে হবে, দুটো জিনিস দেখতে হবে, যে কোনো ফল্ট যদি হয় তাহলে তার কাছাকাছি বা নিয়ারেস্ট যে সার্কিট ব্রেকারটা আছে সেইটা যেন অপারেট করে। সে যদি অপারেট করতে ব্যর্থ হয় তাহলে যেন তার আগে যে সার্কিট ব্রেকারটা আছে বা আপস্ট্রিমে যে সার্কিট ব্রেকারটা আছে বা ব্যাকআপ হিসাবে সার্কিট ব্রেকারটা আছে সেটা অপারেট করে। এবং তারই সাথে সাথে এই যে সমস্ত রিলে বা সার্কিট ব্রেকার তাদের অপারেটিং টাইমগুলো যেন মিনিমাম হয়। যদি এটা মিনিমাম হয় তবেই একমাত্র আমাদের যে পাওয়ার সিস্টেম তার স্টেবিলিটিটা বজায় থাকবে, আদারওয়াইজ কিন্তু স্টেবিলিটিটা ড্যামেজ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে। এবার এই যে প্রোটেকশন সিস্টেম এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রোটেকশন স্কিমটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। টাইপ অফ প্রোটেকশন, টাইপ অফ প্রোটেকশন। টাইপ অফ প্রোটেকশন হচ্ছে দু রকম। সেই দুটো ভাগ কি কি?
টাইপ অফ প্রোটেকশন এটা হচ্ছে দু রকমের হতে পারে, ঠিক আছে। টাইপ অফ প্রোটেকশন ইজ টু টাইপস। কি কি না, একটা হচ্ছে ইউনিট টাইপ আর একটা হচ্ছে নন ইউনিট টাইপ, ঠিক আছে। ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের ক্ষেত্রে আমরা দুটো ক্যাটাগরি থেকে ভাঙতে পারি, একটা হচ্ছে ইউনিট টাইপ প্রোটেকশন আর একটা হচ্ছে নন ইউনিট টাইপ প্রোটেকশন। আর একটা হচ্ছে নন ইউনিট টাইপ। এবারে ইউনিট আর নন ইউনিট বলতে আমরা কি বোঝাই? যদি কোনো একটা পার্টিকুলার জোনের মধ্যেই প্রোটেকশনটা সীমাবদ্ধ থাকে, যদি কোনো পার্টিকুলার জোন, মানে ধরো ট্রান্সমিশন লাইনে আমরা এখানে একটা সিস্টেম দেখিয়েছি, এ থেকে বি পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন, বি থেকে সি পর্যন্ত আরেকটা ট্রান্সমিশন লাইন। এবার এইখানে এ তে আমরা যে রিলেটা ইউজ করছি, এখানে যে সার্কিট ব্রেকার আছে তার করসপন্ডিং আমরা তো একটা রিলে ইউজ করব। সেই রিলেটা যদি এমন একটা ধরনের রিলে হয় যেটা এ থেকে বি এর মধ্যে ফল্ট হলেও সেটাকে সেন্স করবে, আবার বি এর পরেও যদি কোনো পার্টে ফল্ট হয় তাহলেও সেটাকে সেন্স করবে, সি এর পরেও যদি কোনো ফল্ট হয় তাহলেও সে সেন্স করবে। মানে এখানে এমন একটা রিলে যেটাকে আমরা রাখছি, সেই রিলেটা এ থেকে বি এর মধ্যে ফল্ট হলেও সেন্স করছে, বি থেকে সি এর মধ্যে হলেও করছে, সি এর পরে হলেও করছে। তাহলে এই ধরনের যদি কোনো প্রোটেকশন থাকে যেটা কোনো একটা পার্টিকুলার জোনের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো এক্সটেন্ডেড জোনের জন্য সে অপারেট করে, কোনো পার্টিকুলার জোনের জন্য অপারেট করে এরকমটা নয়, এই ধরনের রিলেটাকে আমরা বলবো হচ্ছে নন ইউনিট টাইপ প্রোটেকশন, ঠিক আছে। মানে কোনো পার্টিকুলার জোনের মধ্যে যদি সীমাবদ্ধ না থাকে প্রোটেকশনটা, তাকে আমরা বলবো নন ইউনিট টাইপ প্রোটেকশন। এর মধ্যে আবার দুটো টাইপ হয়, মানে এর মধ্যে আবার দুটো টাইপ আছে। একটা টাইপ হচ্ছে আমাদের ওভার কারেন্ট, একটা হচ্ছে আমাদের টাইম গ্রেডেড ওভার কারেন্ট, টাইম और কারেন্ট গ্রেডেড ওভার কারেন্ট, টাইম और কারেন্ট গ্রেডেড ওভার কারেন্ট। টাইম और কারেন্ট গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন। আর একটা হতে পারে আমাদের ডিস্টেন্স প্রোটেকশন, আরেকটা হতে পারে আমাদের ডিস্টেন্স প্রোটেকশন, ঠিক আছে। এগুলো কি ধরনের, কি প্রোটেকশন, কিভাবে কাজ করে, এগুলো আমরা পরের ক্লাসে এক্সপ্লেন করব। একটা হচ্ছে টাইম গ্রেডেড অথবা কারেন্ট গ্রেডেড প্রোটেকশন, যেটাও নন ইউনিট টাইপ, মানে কোনো পার্টিকুলার জোনের মধ্যে করে না। আরেকটা হচ্ছে ডিস্টেন্স প্রোটেকশন, ঠিক আছে। তাহলে এই দুটো টাইপ হচ্ছে আমাদের নন ইউনিট টাইপ, মানে কোনো পার্টিকুলার জোনের মধ্যে এর অপারেশনটা সীমাবদ্ধ থাকে না। আর ইউনিট টাইপ ব্যাপারটা কি? ইউনিট টাইপ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জোনের মধ্যেই তার অপারেশনটা সীমাবদ্ধ। মানে ধরো এখানে একটা প্রোটেকশন এমন আছে যেটা কেবলমাত্র এ থেকে বি এইটুকু অংশের মধ্যেই ফল্ট হলে তবে ডিটেক্ট করবে, বি এর পরে কোথায় কি ফল্ট হলো সে দেখতে যাবে না। তাহলে এই ধরনের প্রোটেকশনকে আমরা বলবো হচ্ছে ইউনিট টাইপ প্রোটেকশন, মানে কোনো একটা পার্টিকুলার ইউনিটকে সে প্রোটেক্ট করছে, ঠিক আছে। যেরকম আমরা ট্রান্সফরমার বা জেনারেটর বা মোটরের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেখেছি, সেগুলো হচ্ছে একটা ইউনিট টাইপের প্রোটেকশন, ঠিক আছে। তো এখানে ইউনিট টাইপ প্রোটেকশনের মধ্যে আমরা দুটো ক্যাটাগরি করতে পারি। একটা হচ্ছে পাইলট ওয়্যার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, যেখানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন তো অবশ্যই ইউনিট টাইপ প্রোটেকশন মানে। তো এখানে আমরা পাইলট ওয়্যার ব্যবহার করছি। পাইলট ওয়্যার তোমরা শুনেছো, যখন আমি অন্যান্য ডিফারেন্সিয়াল প্রোটেকশন এক্সপ্লেন করেছি, পাইলট ওয়্যার কাকে বলা হয়েছে। পাইলট ওয়্যার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এটা এক ধরনের ইউনিট টাইপ প্রোটেকশন হতে পারে। পাইলট ওয়্যার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ইট ইজ এ কাইন্ড অফ ইউনিট প্রোটেকশন, ঠিক আছে। আর একটা ধরনের ইউনিট প্রোটেকশন হতে পারে, সেটা হচ্ছে ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন। এটা পাইলট ওয়্যার, তার মাধ্যমে সিগন্যাল পাঠানো হচ্ছে, এটা এক ধরনের ইউনিট প্রোটেকশন হতে পারে, অথবা হতে পারে ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন, ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন। তাহলে টাইপ অফ প্রোটেকশন অফ এ ট্রান্সমিশন লাইন, তাকে যদি আমাকে ক্লাসিফাই করতে বলে, আমি প্রথমত দুটো ক্যাটাগরি থেকে ভাঙতে পারি, একটা হচ্ছে ইউনিট টাইপ আর একটা হচ্ছে নন ইউনিট টাইপ।
যদি আমরা কোনো একটা পার্টিকুলার জোনের মধ্যে অংশটাকে প্রোটেক্ট করতে চাই তখন আমরা ইউনিট টাইপ প্রোটেকশন ইউজ করব। তার মানে হচ্ছে পাইলট ওয়্যার অথবা হতে পারে আমাদের ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন। অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা যদি এক্সটেন্ডেড কোনো রিজিয়নের জন্য প্রোটেকশনটা করতে চাই তার জন্য আমরা নন ইউনিট টাইপ প্রোটেকশন ইউজ করব, যেরকম হচ্ছে টাইম অর কারেন্ট গেটেড ওভার কারেন্ট প্রোটেকশন অথবা ডিস্টেন্স প্রোটেকশন। এবার কোথায় কোনটা আমরা সিলেক্ট করব সেটা কিছু কিছু ফ্যাক্টরের উপরে আমাদের ডিপেন্ড করছে, মানে কোথায় কোন ধরনের প্রোটেকশন আমরা ইউজ করব, কোন ট্রান্সমিশন লাইনে কোথায় কি করব, সেটা কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে ইকোনমিক জাস্টিফাইবিলিটি, ইকোনমিক্যালি কতটা জাস্টিফাইড, মানে এমন তো নয় যে একটা ছোট একটা লাইন ডিস্ট্রিবিউশন লাইন তার জন্য আমরা এত উন্নত মানের একটা প্রোটেকশন করব। ইকোনমিক্যালি সেটা জাস্টিফাইড কিনা সেটা দেখতে হবে। পাওয়ার সাপ্লাইকে কন্টিনিউ রাখবার জন্য কোনো ট্রান্সমিশন বা কোনো ফিডারকে কতটা প্রোটেক্ট করা জরুরি। ঠিক আছে, ধরো একটা ট্রান্সমিশন জেনারেটিং স্টেশন, সেখান থেকে স্টেপ আপ হচ্ছে পাওয়ারটা, জেনারেটিং স্টেশন থেকে পাওয়ার স্টেপ আপ হয়ে জেনারেটর ট্রান্সফরমারের মাধ্যমে সেটা চলে যাচ্ছে আমাদের ট্রান্সমিশন স্টেশনে। সেটা হচ্ছে ট্রান্সমিশন হওয়ার পরে সেটা গিয়ে চলে যাচ্ছে আমাদের একটা ট্রান্সমিশন সাবস্টেশনে, সেখানে ফার্দার ওটা স্টেপ ডাউন হচ্ছে, স্টেপ ডাউন হয়ে যেটা পাচ্ছি সেটা আমরা আবার ট্রান্সমিট করছি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে আসছে, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ওটা ফার্দার স্টেপ ডাউন হচ্ছে, স্টেপ ডাউন হওয়ার পরে সেটা বিভিন্ন ফিডার হয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফিডারগুলোতে আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ইউজ করছি এবং সেগুলোকে আমরা ডোমেস্টিক পারপাসে ইউজ করছি। ঠিক আছে, তো এত কিছু ধাপ আছে একটা পাওয়ার সিস্টেমের মধ্যে। এবার এখানে তো অনেক ফিডার দেখতে পাচ্ছি, এখানে একটা ফিডার যেটা আমাদের ট্রান্সমিশন লাইনের ফিডার, আবার হচ্ছে এটা একটা ডিস্ট্রিবিউশন লাইনের ফিডার, এগুলো হচ্ছে আরো লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনের ফিডার। মানে এটা ধরো আমাদের 220 কেভি, সাপোজ এটা হচ্ছে 220 কেভি সিস্টেম। নেক্সট এটা হচ্ছে ধরো আমাদের 33 কেভি সিস্টেম, 33 পরে ধরো এটা হচ্ছে আমাদের 11 কেভি সিস্টেম। এবার এই যে 220 কেভি বা তার হায়ার লেভেলের যে সিস্টেম, সেগুলো তো আর একটা জেনারেটর একটা পাওয়ার সিস্টেমে নেই, অনেকগুলো জেনারেটর এরকম ধরো ইন্টারকানেক্টেড কন্ডিশনে আছে, পাওয়ার গ্রিডের মধ্যে এরকম অনেক জেনারেটর ইন্টারকানেক্টেড অবস্থায় আছে। তো সেখানে যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টটাকে যদি আমরা ক্লিয়ার না করি, তার জন্য টোটাল পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি নষ্ট হতে পারে। কিন্তু একটা এই ধরো 11 কেভি লাইন বা 33 কেভি লাইনে যদি কোনো ফল্ট হয়, তার জন্য কিন্তু অতটা হিউজ অংশ জুড়ে পাওয়ার স্টেবিলিটি নষ্ট হবে না। ঠিক আছে, তো সেই কারণে দেখতে হবে যে কোন লাইনটা কতটা ইম্পর্টেন্ট এবং সেই অনুযায়ী সেখানে ডিস্ট্রিবিউশন সেইখানে আমাদেরকে প্রোটেকশন স্কিমটা অ্যারেঞ্জ করতে হবে। যে লাইনটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি ইকোনমিক আমাদের লস হবে পাওয়ার ইন্টারাপশন হলে, তো সেখানে আরো বেশি প্রোটেকশন আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, এবং তার উপরে তার সঙ্গে কি কি দেখতে হবে, ইকোনমিক ফ্যাক্টর একটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কি ধরনের ফিডার, সেটা রেডিয়াল ফিডার নাকি রিং মেন্স ইউনিট। রেডিয়াল ফিডার মানে কি, ধরো কোনো একটা সাবস্টেশন হয়ে গেল, ঠিক আছে, কোনো ধরো একটা সাবস্টেশন, সেই সাবস্টেশন থেকে আমাদের লাইনটা কন্টিনিউ চলতে থাকলো ফিডারটা, ধরো একটা জেনারেটিং স্টেশন, সেখানে ধরো একটা জেনারেটর স্টেশন না, ধরো কোনো একটা আগের লেভেলের কোনো একটা এটা ধরো একটা 33 কেভি সোর্স। ঠিক আছে, কোনো একটা ধরো 33 কেভি একটা সোর্স, এখান থেকে এলো একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, মানে একটা 33 বা 11 কেভি সাবস্টেশনে এলো, সেখান থেকে ধরো এটা স্টেপ ডাউন হলো, তারপর এখানে একটা সার্কিট ব্রেকার থাকছে, সেই সার্কিট ব্রেকার থেকে আবার ধরো আরেকটা দূরে গেল, সেখানে আরেকটা সার্কিট ব্রেকার থাকছে, আবার একটু দূরে আরেকটা সার্কিট ব্রেকার থাকছে। মানে এইরকম ওয়েতে যদি পাওয়ারটা যেতে থাকে, এই খালি একটা ডাইরেকশনেই পাওয়ারটা ফ্লো হতে থাকে, এই পাওয়ার ফ্লোটাকে আমরা বলবো কি না রেডিয়াল সিস্টেম। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়াল সিস্টেম। কিন্তু যদি এরকম হয় যে পাওয়ার সিস্টেম যেটা একটা সোর্স আছে, পাওয়ার সোর্স, সেখান থেকে যে পাওয়ারটা এলো সেটাকে আমরা একটা ব্রেকারে দিলাম, সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকার থেকে আমরা ধরো আরেকটা সার্কিট ব্রেকারে দিলাম, তারপরে কোনো একটা জায়গায় সেটাকে কনজিউম করলাম, এটার সঙ্গে আবার আমরা আরেকটা সার্কিট ব্রেকার এখানে ইউজ করলাম, আবার একটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করলাম। নেক্সট ধরো আমরা এখানে আরেকটা এরকম সোর্স ইউজ করলাম, আমাদের একটা জায়গায় আমরা সেটাকে ইউটিলাইজ করে নিলাম পাওয়ারটাকে, এখানে একটা জায়গায় ইউটিলাইজ করলাম, এখানে একটা জায়গায় ইউটিলাইজ করলাম।
নেক্সট ধরো এখানে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করলাম। এখানে একটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করলাম। নেক্সট ধরো এখানে আর একটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করলাম, দিয়ে একটা জায়গায় সেটাকে আমরা ইউটিলাইজ করলাম এখানে। নেক্সট এখানে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করলাম এবং তারপরে আমরা আবার এই জেনারেটরে সেটাকে ফিড করে দিলাম। তার মানে কি এখানে টোটাল জিনিসটা একটা রিং এর মতো হয়ে গেল, একটা রিং, এটা একটা রিং আকৃতির একটা সিস্টেম হয়ে গেল। পাওয়ার ফ্লোটা কিন্তু যে কোনো দিকে হতে পারে, আইদার এদিক থেকে এদিকে হতে পারে অথবা এদিক থেকে এদিকেও কিন্তু পাওয়ারের ফ্লোটা হতে পারে। এটা ডিপেন্ড করছে আমরা কোন দিক থেকে পাওয়ারটাকে চালাতে চাইছি। ঠিক আছে, তো যদি পাওয়ার ফ্লোটা দুদিকেই পসিবল হয় তার জন্য একটা সিস্টেম হয়, একে বলা হয় রিং ম্যান ইউনিট, RMU। ঠিক আছে, রিং ম্যানস ইউনিট অথবা RMU সিস্টেম। আর আগেরটা যেটা সিস্টেমটা ছিল এটাকে বলা হতো, যেখানে পাওয়ার ফ্লোটা একটা পার্টিকুলার ডিরেকশনেই হয়, এটাকে বলা হয় রেডিয়াল সিস্টেম। ঠিক আছে, তো রেডিয়াল যদি সিস্টেম হয় ট্রান্সমিশন লাইনে, সেখানে এক ধরনের প্রোটেকশন হবে। আবার যদি লাইনটা RMU সিস্টেম হয় বা রিং ম্যানস ইউনিট হয়, সেখানে আরেক ধরনের সিস্টেম হবে। তার মানে ডিপেন্ড করছে কি ধরনের প্রোটেকশন আমরা ইউজ করব, সেটা ডিপেন্ড করে আমাদের যে ফিডারের টাইপটা কি ধরনের আছে, RMU আছে, রিং ম্যানস ইউনিট আছে, নাকি রেডিয়াল ফিডার্স আছে, সেটার উপরে। ঠিক আছে, তো নেক্সট এটা ডিপেন্ড করছে যে সিস্টেমের আর্থিংটা কি রকম আছে, নিউট্রালটা গ্রাউন্ডেড করা আছে নাকি ইনসুলেটেড করা আছে, পাইলট ওয়্যারস অ্যাভেলেবল করা, পাইলট ওয়্যার কি অ্যাভেলেবল আছে নাকি আমাদেরকে ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন ইউজ করতে হবে, সেটার উপরে। তার মানে বিভিন্ন ফ্যাক্টরের উপরে এই ধরনের প্রোটেকশন স্কিম কোনটাকে আমরা কোথায় ইউজ করব সেগুলো ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন স্কিমগুলোকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমরা শুধু একটা বেসিক ইন্ট্রোডাকশন করলাম যে ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনটা কি কারণে দরকার, ট্রান্সমিশন লাইনের প্রোটেকশন কি কি টাইপের হতে পারে, এবং ট্রান্সমিশন লাইনের যে প্রোটেকশন সিস্টেম আমরা ইউজ করব সেটা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, পরের দিন আমরা এই বিভিন্ন স্কিমগুলোকে নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে যেটা বলা হলো সেটাতে কারোর কোনো ডাউট আছে কোনো জায়গায়? চন্দন পাল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে।